শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মৃত্যু মল্লার। সকালবেলা জানলা পথ দিয়ে ঘরের মেঝের উপরে এসে পড়েছে কাঁচা রোদের দুটি সোনার রেখা। প্রতিদিনের মতন সেদিনও মানিক খুব মন দিয়ে পড়ছিল খবরের কাগজখানা। সকালবেলার খবরের কাগজ পড়ার ভার থাকে মানিকের উপরেই। উল্লেখযোগ্য কোনো খবর থাকলেই সে জয়ন্তকে শোনাবার জন্য পাঠ করত উচ্চ কণ্ঠে। জয়ন্ত টেবিলের সামনে চুপ করে বসেছিল। মধু এসে তাকে একখানা চিঠি দিয়ে গেল। খাম ছিঁড়ে চিঠিখানা বার করে পড়তে পড়তে জয়ন্ত হঠাৎ ক্রুদ্ধস্বরে চিৎকার করে উঠল। খবরের কাগজ থেকে মুখ তুলে মানিক সবিস্ময়ে বললে, কি হলো গো বন্ধু? অকস্মাৎ সক্রোধে গর্জন কেন? জয়ন্ত চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে বললে, দেশে উচ্চ শ্রেণীর অপরাধীর অভাব হয়েছে এ কথা মানি বটে, কিন্তু তা বলে আমার এমন অধঃপতন হয়নি ভালো মামলার অভাবে টাকার লোভে হারানো কুকুরের উদ্দেশ্যে ছোটাছুটি করব। মানিক সবিস্ময়ে বললে, তোমার কথার অর্থ বুঝতে পারছি না জয়। হারানো কুকুর আবার কি? এক সুবর্ণ গর্দভের, অর্থাৎ মস্ত ধনীর একটা আদরের কুকুর পথে হারিয়ে গিয়েছে। থানায় খবর দিয়ে তিনি জানিয়েছেন যে এই সারমেয় অবতারটিকে পুনর্বার আবিষ্কার করতে পারবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সুন্দরবাবু চিঠি লিখে আমাকে এই মামলার ভার গ্রহণ করতে আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি এই অমূল্য উপদেশটিও দিয়েছেন যে আপাতত আমাদের হাতে যখন ভালো মামলা নেই তখন এই সুযোগটি যেন আমরা ত্যাগ না করি। সুন্দরবাবুর যতই বয়স হচ্ছে তার বুদ্ধি যেন ততই ভোঁতা হয়ে যাচ্ছে। তিনি কি জানেন না ভগবানের আশীর্বাদে আমাদের অর্থের অভাব নেই। গোয়েন্দাগিরি করি আমরা নিতান্ত শখের খাতিরেই। অর্থের লোভে কোনোদিনই আমরা কোনো সারমেয় অবতারের পশ্চাতে ধাবমান হব না। মানিক খিলখিল করে হেসে উঠে বললে, সুন্দরবাবু ঠিক সুন্দরবাবুর মতোই কথা বলেছেন। ও নিয়ে তোমার মাথা গরম করবার দরকার নেই। ও কথা ভুলে চুপ করে ওই চেয়ারের উপরে গিয়ে বসো। আজকের কাগজে একটি শোনাবার মতন খবর আছে, আমি পড়ি, তুমি শোনো। জয়ন্ত একখানা চেয়ারের উপরে বসে পড়ে খুশি হয়ে বললে, তাই নাকি? তাহলে সুবর্ণগর্ধব আর তার পলাতক কুকুরের কথা চুলোয় যাক। আমি একান্ত মনে তোমারই পাঠ শ্রবণ করব। মানিক খবরের কাগজখানা চোখের সামনে তুলে ধরে পড়তে লাগলো। ভীষণ ঘটনা, অলৌকিক কাণ্ড। বাংলাদেশের সীমারেখায় যেখানে সাঁওতাল পরগনা আরম্ভ হইয়াছে সেইখানে মদনপুর নামে একখানা বড় গ্রাম বা ছোট শহর আছে। সম্প্রতি সেখানে এমন সব রোমাঞ্চকর ও রহস্যময় ঘটনা ঘটিতেছে যাহার কোনো হদিশ খুঁজিয়া পাওয়া যায় না। প্রথম ঘটনাটি ঘটিয়াছে দিন 25 আগে। বুদ্ধু এক গরিব গৃহস্থ, সে স্থানীয় এক কারখানায় কাজ করিত। তাহার অভ্যাস ছিল গ্রীষ্মকালের রাত্রে খোলা হাওয়ার উঠানে খাটিয়া পাতিয়া শয়ন করা। ঘটনার দিনেও সে বাড়ির সদর দরজা বন্ধ করিয়া রাত্রের আহারের পর অভ্যেস মতো উঠানে গিয়া শয়ন করিয়াছিল। হঠাৎ মধ্যরাত্রে এক বিষম শব্দ শুনিয়া বাড়ির অন্যান্য লোকজনদের নিদ্রাভঙ্গ হয়। তারপরেই শোনা যায় বুদ্ধুর বিকট আর্তনাদ ও এক প্রচন্ড ঝটাপটির শব্দ। সকলে বাহিরে উঠানের উপরে ছুটিয়া আসে। কিন্তু সেদিন ছিল কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি, কাজেই কেহই বিশেষ কিছু দেখিতে পায় নাই। কেবল সকলে শুনিতে পাইয়াছিল একটা বন্য ও হিংস্র পশুর মতো কণ্ঠে অবরুদ্ধ গর্জন। সকলে যখন ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া আছে তখন বুদ্ধুর এক ভাই তাড়াতাড়ি একটি লণ্ঠনের আলো জ্বালাইয়া উঠানের উপরে ছুটিয়া আসে। কিন্তু তখন ঝটাপটির শব্দ এবং সেই বন্য গর্জন স্তব্ধ হইয়া গিয়াছে।
লণ্ঠনের আলোকে কেবল দেখা গেল যে বুদ্ধুর মুন্ডহীন দেহ মাটির উপরে পড়িয়া রহিয়াছে এবং সেখানে বাহিরের অন্য কোনো প্রাণীর অস্তিত্ব নাই। অনেক অন্বেষণ করিয়াও বাড়ির ভেতরে বা বাহিরে বুদ্ধুর ছিন্ন মুন্ড আর কোথাও পাওয়া যায় নাই। এটা ব্যাঘ্র বা অন্য কোনো বন্য পশুর অপকীর্তি বলিয়া মনে করিবার উপায় নেই, কারণ প্রথমত হত্যাকারী বাড়ির সদর দরজা গায়ের জোরে ভাঙিয়া ভিতরে ঢুকিয়াছিল। সাধারণত ব্যাঘ্র বা অন্য কোনো বন্য পশু যাহা করে না। দ্বিতীয়ত বুদ্ধুর রক্তে সিক্ত মাটির উপরে পাওয়া গিয়াছে মানুষের হস্তের ছাপ ও পদচিহ্ন। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়াছে ওই গ্রামেরই কোনো মধ্যবিত্ত পরিবারের বাড়িতে। বাড়িখানা দ্বিতল। বাড়ির মালিক ছিলেন উপরতলায় নিজেরই শয়নকক্ষে। সেও ছিল কৃষ্ণপক্ষের রাত্রি এবং ঘরের আলোক ছিল নির্বাপিত। ভয়াবহ আর্তধ্বনিতে মালিকের স্ত্রী জাগিয়া উঠিয়া ত্রস্ত কণ্ঠে শুনিতে পান ঘরের মেঝের উপরে কারা যেন ধস্তাধস্তি করিতেছে। সেই সঙ্গে আরো শোনা যায় অবরুদ্ধ কণ্ঠে হিংস্র গর্জন। মালিকের স্ত্রী স্বামীকে জাগাইবার জন্য তাহার পার্শ্বে শয্যায় হাত দিয়া দেখেন তাহার স্বামী বিছানার উপরে নাই। তখন তিনিও ব্যাকুল স্বরে আর্তনাদ করিয়া ওঠেন এবং বাড়ির অন্যান্য লোকজনরাও ছুটিয়া আসিয়া বাহির হইতে দরজায় করাঘাত করিতে থাকে। তারপরে দেখা যায় অপচ্ছায়ার মতো একটা মনুষ্য মূর্তি ঘরের জানলার ভেতর দিয়া বিদ্যুৎ গতিতে বাহিরে গিয়া অদৃশ্য হইয়া গেল। দ্বিতীয় ঘটনা ক্ষেত্রেও পাওয়া গিয়াছে কেবল মালিকের মুন্ডহীন দেহ এবং রক্তধারার মধ্যে মানুষের হস্ত ও পদের চিহ্ন। ঘরের প্রত্যেক জানলায় ছিল লোহার গরাদ, কিন্তু একটা জানলার দুইটি লোহার গরাদ বাইরে হইতে কে বা কাহারা একেবারে দুমড়াইয়া খুলিয়া ফেলিয়া দিয়াছিল। সেই গরাদ দুটিকে পরে বাড়ির বাহিরে রাস্তার উপরে পাওয়া যায়। ব্যাপার দেখিয়া পুলিশের লোকেরা পর্যন্ত স্তম্ভিত হইয়াছে, কারণ এইভাবে দুইটি লোহার গরাদ উৎপাটন করা যে সে শক্তির কাজ নয়। তৃতীয় ঘটনাটি ঘটিয়াছে আরো ৫-৬ দিন পরে। সুখাই এক মণিহারি দোকানের মালিক। রাত্রে দোকান বন্ধ করিয়া সে ভিতরেই শয়ন করিত। একদিন সকালে দেখা যায় সুখাইয়ের দোকান খোলা পড়িয়া রহিয়াছে। দোকান ঘরের মেঝের উপর দিয়া রক্তের স্রোত বহিতেছে এবং সুখাইয়ের কোনোই খোঁজ নাই। এখানেও চাপ রক্তের মধ্যে পাওয়া গিয়াছে হাতের ও পায়ের ছাপ। পুলিশ পরীক্ষা করিয়া বলিয়াছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘটনা ক্ষেত্রে প্রাপ্ত হাতের ও পায়ের চিহ্নগুলো একই ব্যক্তির। প্রথম এই দুই ঘটনা ক্ষেত্রে হত্যাকারী কেবল ছিন্নমুণ্ড লইয়া পলায়ন করিয়াছিল, কিন্তু তৃতীয়বারে সে লইয়া গিয়াছে একটা গোটা মানুষকেই। মদনপুর এবং তার আশেপাশের গ্রামগুলির মধ্যে ভীষণ বিভীষিকার সঞ্চার হইয়াছে। এই তিনটি নরহত্যার অর্থ কি? হত্যাকারী কোথাও মূল্যবান কোনো দ্রব্য স্পর্শ করে নাই এবং নিহত কোনো ব্যক্তি ধনবান নয়। পুলিশ তদন্তে হত ব্যক্তিদের কোনো শত্রুরও সন্ধান পাওয়া যায় নাই। তবে সে কেন হত্যা করে এবং হত্যার পর কেনই বা মৃতের ছিন্ন মুন্ড বা দেহ লইয়া অদৃশ্য হইয়া যায়? তদন্তে আরেকটি আশ্চর্য তথ্য প্রকাশ পাইয়াছে। মুন্ডহীন মৃতদেহ দুটোর কণ্ঠদেশে অস্ত্রাঘাতের কোনোই চিহ্ন পাওয়া যায় নাই। পাওয়া গিয়াছে কেবল ধারালো দাঁতের দাগ। দেখিলেই বোঝা যায় কোনো হিংস্র জন্তু তীক্ষ্ণ দন্তের দ্বারা মুন্ড দুটিকে দেহ হইতে বিচ্ছিন্ন করিয়াছে। এটাও এক অদ্ভুত রহস্য। ঘটনাস্থলে পাওয়া যায় কেবল মানুষের হস্তপদের চিহ্ন, কিন্তু মানুষ কি কখনো অস্ত্রের সাহায্য না লইয়া এইভাবে মুন্ডকে দেহ হইতে বিচ্ছিন্ন করতে পারে? এও যদি মানা যায়, তাহা হইলেও বলিতে হয় এভাবে দেহকে মুন্ডহীন করিতে গেলে মানুষের পক্ষে দরকার হয় যথেষ্ট সময়। কিন্তু প্রথম দুই ঘটনা ক্ষেত্রে
হত্যাকারী সে সময় পায় নাই। পুলিশ তদন্ত করিয়া জানিয়াছে, দুইবারই হত্যাকারী আবির্ভূত ও অন্তর্হিত হইয়াছে মাত্র মিনিট ৩-৪ মধ্যে। হত্যাকারী যে দানবের মতন মহাবলবান সে বিষয়েও সন্দেহ নাই। গায়ের জোরে সে সদর দরজা ভাঙিয়াছে, দুটো মোটা লোহার গরাদ দুমড়াইয়া খুলিয়া ফেলিয়াছে। কে এই ভয়াবহ হত্যাকারী? স্থানীয় বাসিন্দাদের দৃঢ় বিশ্বাস হত্যাকারী মানুষ নয় এবং ঘটনাগুলো হইতেছে ভৌতিক ব্যাপার। কারুর কারুর মতে মদনপুরে পিশাচের আবির্ভাব হইয়াছে, কারণ পিশাচরাই নররক্ত শোষণ করিতে ভালোবাসে। স্থানীয় লোকেরা এত ভয় পাইয়াছে যে সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাহিরে পা বাড়াইতে ভরসা করে না। বাড়ির ভিতরে থাকিয়াও নিরাপদ হইবার উপায় নেই, কারণ এই হিংস্র হত্যাকারী দ্বার বা জানালার বাধাও মানে না। প্রত্যেক বাড়ির লোকজনরা তাই একসঙ্গে এক ঘরে বসিয়া প্রায় জাগিয়া জাগিয়াই সারা রাত কাটাইয়া দিতেছে। মদনপুরের জনহীন পথঘাট নিদ্রিত হইলেও রাত্রে গৃহস্থরা হইয়া থাকে অতি জাগ্রত। মানিকের পাঠ সাঙ্গ হল। জয়ন্ত চুপ করে বসে রইল খানিকক্ষণ, তারপর মৃদু স্বরে কেবল বললে, আশ্চর্য ব্যাপার বটে। মানিক বললে, কেবল আশ্চর্য কেন, অলৌকিক ব্যাপারও বলতে পারো। না, পৃথিবীতে যা ঘটে তাকে আমি অলৌকিক ব্যাপার বলে মনে করি না। ওই ঘটনাগুলো শুনলে মনের ভেতরে অনেকগুলো প্রশ্ন জাগে, কিন্তু আমার বিশ্বাস উচিত মতো তদন্ত করলে প্রত্যেক প্রশ্নেরই স্বাভাবিক উত্তর পাওয়া যেতে পারে। পুলিশ কিন্তু তদন্ত করেও সদুত্তর দিতে পারেনি। পুলিশকে তুমি চেনো না মানিক? তার উপরে এক্ষেত্রে আবার তদন্ত করছে মফস্বলের পুলিশ। আমার কিন্তু এখনই মদনপুরে ছুটে যেতে ইচ্ছা করছে। আমারও, কিন্তু কেমন করে যাব? রহস্যভেদ করবার জন্য কেউ তো আমাদের আহ্বান করেনি। নাই বা করলে আমরা তো অনায়াসেই মদনপুরে বেড়াতে যেতে পারি। তা পারি বটে, তাহলে যাবার চেষ্টা করব নাকি? ঠিক সেই সময়ে সুন্দরবাবুর প্রবেশ। মানিক বললে, সুন্দরবাবু দিন কয়েকের জন্য ছুটি নিয়ে আমাদের সঙ্গে মদনপুরে বেড়াতে যাবেন? রাখো তোমার মদনপুর, এদিকে আমার প্রাণ যায়। ঝুনঝুনওয়ালা মারোয়ারি ক্রমাগত ফোন করে আমাকে আর হাঁপ ছাড়তে দিচ্ছে না। ঝুনঝুনওয়ালা? হ্যাঁ গো হ্যাঁ, ওই যার একটা কুকুর হারিয়েছে। কুকুরের শোকে মানুষ যেমন খেপে যায় তা আমি জানতুম না। জয়ন্ত, তুমি আমার চিঠি পেয়েছো তো? চুলোয় যাক আপনার চিঠি। ঝুনঝুনওয়ালা মারোয়ারি আর তার ৫,০০০ টাকার পুরস্কার। ও ব্যাপারে আমি নেই। তার চেয়ে বসে পড়ুন, এই খবরের কাগজখানা পড়ুন। খবরের কাগজখানা পড়তে পড়তে সুন্দরবাবুর দুই চক্ষু ক্রমেই ছানা বড়ার মতন হয়ে উঠল। পড়া শেষ হলে পর ঘাড় নেড়ে তিনি বললেন, ঠিক ঠিক, আমারও সেই বিশ্বাস। অর্থাৎ মদনপুরে পিশাচের আবির্ভাব হয়েছে। এসব পৈশাচিক কাণ্ড। এই পিশাচকে বন্দি করতে চান? পাগল, তুমি কি বলতে চাও জয়ন্ত? আমার এই কাঁচা মাথাটা আমি যেচে গিয়ে পিশাচের হাতে উপহার দান করব? আমরা আছি, আপনার ভয় কি? ভরসাই বা কি বাবা? পিশাচ কি তোমাদেরও মাথার দিকে দৃষ্টিপাত করবে না? দৃষ্টিপাত করবার আগেই তার হাতে পায়ে বেরি পড়বে। বাজে কথা রাখুন সুন্দরবাবু, ছুটি নিয়ে চলুন মদনপুরের দিকে। আমরা আপনাকে ছাড়ব না। মদনপুরের জনসংখ্যা প্রায় ৫,০০০, সুতরাং গ্রাম না বলে একে একটি ছোট শহর বলা যেতে পারে। এর মধ্যে ছোট এবং বড় বাড়ির সংখ্যাও কম নয়। খান চারেক প্রকাণ্ড অট্টালিকাও আছে। সবচেয়ে বড় অট্টালিকাখানি হচ্ছে স্থানীয় জমিদারদের। জমিদাররা জাতে বাঙালি নন বটে, কিন্তু তাদের সাজগোজ, কথাবার্তা ও আচার ব্যবহার
সবই খাঁটি বাঙালির মতোই। জমিদার বাড়ির যিনি কর্তা তার নাম প্রতাপ নারায়ণ সিংহ। গেল বছর সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেছেন। মদনপুরের পূর্ব দিকে আছে একটি প্রান্তর, এত বড় প্রান্তর যে দেখলে মনে হয় তার বিস্তার দিক চক্রবাল রেখা পর্যন্ত। তারই পূর্ব দক্ষিণ কোণের দিকে তাকালে দেখা যায় বিশাল এক অরণ্য, এবং তারই মাঝে মাঝে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট বড় পাহাড়। মদনপুরের খুব কাছেই প্রান্তরের ওপর দিয়ে দুই তীরে শুভ্র বালুকা শয্যা বিছিয়ে রোদের আলোতে চিকমিকে হীরার হার বুনতে বুনতে ঝিরঝির বয়ে যাচ্ছে একটি ছোট্ট নদী। কিন্তু বর্ষাকালে এ নদী আর ছোট্ট থাকে না, তখন দুই ধারের বালুকা শয্যা একেবারে অদৃশ্য হয়ে যায় এবং তার গতিও হয় অত্যন্ত দুরন্ত। মদনপুর থেকে প্রায় মাইল খানেক তফাতে নদীর ধারে প্রান্তরের উপরে ছিল একখানি সরকারি ডাক বাংলো। সুন্দরবাবু ও মানিককে নিয়ে তারই ভেতরে আশ্রয় গ্রহণ করলে জয়ন্ত। মদনপুরে গিয়ে তারা পৌঁছেছিল খুব ভোরবেলায়। খানিক বিশ্রাম করে জয়ন্ত বললে, সুন্দরবাবু, যেসব আশ্চর্য ঘটনা আমরা খবরের কাগজে পড়েছি সেগুলো ঘটেছে বেশ কিছুদিন আগে, সুতরাং আপাতত ঘটনাস্থলে গিয়ে কোনোই লাভ নেই। কিন্তু এখন আমাদের কি করা উচিত বলুন দেখি? সুন্দরবাবু বললেন, এখন আমাদের উচিত এখানকার থানায় যাওয়ার। খবরের কাগজে যা প্রকাশ পায়নি পুলিশের মুখ থেকেই আমরা তা জানতে পারি। জয়ন্ত বললে, ঠিক বলেছেন, চলুন তবে থানার দিকেই। থানায় গিয়ে দেখা গেল ইন্সপেক্টর জিতেন বাবু টেবিলের সামনে বসে একখানা মস্ত বাঁধানো খাতার উপরে করছেন লেখনী চালনা। আগন্তুকদের দেখে খাতা থেকে মুখ তুলে তিনি ভ্রু সংকুচিত করে বললেন, কে মশাই আপনারা? এখানে কি দরকার? সুন্দরবাবু দুই পা এগিয়ে গিয়ে বললেন, আমরা কলকাতার লোক, আপনার সঙ্গে একটু আলাপ করতে এসেছি। জিতেন বাবু আবার খাতার দিকে মুখ নামিয়ে বললেন, এখন আমি অত্যন্ত ব্যস্ত, কারোর সঙ্গে আলাপ করবার সময় আমার নেই। বলেই তিনি আবার খাতার উপরে লেখনী চালনা করতে উদ্যত হলেন। সুন্দরবাবু একগাল হেসে অমায়িকভাবে বললেন, কিন্তু আপনার সঙ্গে আলাপ করবার সময় আমাদের আছে। অধীনদের সঙ্গে দু চারটে কথাবার্তা কইলে বড়ই অন্যায় হবে কি? জিতেন বাবু আবার মুখ তুলে বিরক্ত কণ্ঠে বললেন, কে মশাই আপনারা? সুন্দরবাবু বললেন, আমরা। পরিচয় দিলে কি চিনতে পারবেন? আমাকে সবাই সুন্দরবাবু বলে ডাকে। আমি হচ্ছি কলকাতা পুলিশের একজন সামান্য ডিটেকটিভ ইন্সপেক্টর, আর এরা হচ্ছেন দুটি নবীন শৌখিন গোয়েন্দা। এর নাম জয়ন্ত বাবু আর ওর নাম মানিক বাবু। আর কিছু পরিচয় জানতে চান কি? দেখতে দেখতে জিতেন বাবুর মুখের ভাব বদলে গেল। লেখনী ত্যাগ করে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে দুই হাত জোর করে তিনি বললেন, আপনাদের সকলেরই নাম আমার কাছে অত্যন্ত পরিচিত। দয়া করে আমার অসভ্যতাকে আপনারা ক্ষমা করবেন। দেখুন, পুলিশে চাকরি করি, দিনরাত যত বাজে লোক এসে জ্বালাতন করে, কাজেই মাঝে মাঝে আত্মরক্ষার জন্যেই লোকের সঙ্গে রূঢ় ব্যবহার করতে হয়। সুন্দরবাবু, জয়ন্তবাবু, মানিকবাবু, অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন। বলে তিনি নিজেই এগিয়ে এসে তিনজনের কাছে তিনখানা চেয়ার টেনে এনে স্থাপন করলেন। সুন্দরবাবু, জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করলে পর জিতেনবাবু হাসতে হাসতে আবার বললেন, আপনারা যে কেন এখানে এসেছেন আমি তা অনুমান করতে পারছি। সুন্দরবাবু বললেন, পারছেন নাকি? নিশ্চয়ই, মদনপুরে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে খবরের কাগজে তাই পাঠ করেই আপনারা যে কৌতূহলী হয়ে এখানে ছুটে এসেছেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। সুন্দরবাবু বললেন, যখন বুঝতেই পেরেছেন তখন আমাদের আর কোনো গৌরচন্দ্রিকা করবার দরকার নেই। কিন্তু জানেন মশাই, আমার কৌতূহল মোটেই প্রবল নয়।
আমি এই পৈশাচিক কাণ্ডের ভিতরে আবির্ভূত হবার জন্য একেবারেই প্রস্তুত ছিলুম না। জয়ন্ত আর মানিকই আমাকে জোর করে এখানে টেনে এনেছে। এই দুই ডানপিটে ছোকরার জন্য শেষটা আমাকে বেঘরে প্রাণ হারাতে হবে দেখছি। জিতেনবাবু বললেন, জয়ন্তবাবু, মানিকবাবু, আপনারা দয়া করে এখানে এসেছেন বলে আমি অতিশয় আনন্দিত হয়েছি। আপনাদের কীর্তির কথা কে না জানে। এইরকম এক অদ্ভুত আর জটিল মামলায় আমি যদি আপনাদের সাহায্য পাই তাহলে নিজেকে কৃতার্থ বলে মনে করব। আমি তো মশাই হতভম্ব হয়ে গিয়েছি। প্রাণপণে তদন্ত করেও কোনো খেয়েই পাচ্ছি না। সমস্তই ভৌতিক ব্যাপার বলে মনে হচ্ছে। জয়ন্ত সহাস্যে বললে, সুন্দরবাবু জানেন, এর আগেও আমরা ভৌতিক ব্যাপারের মধ্যে গিয়ে পড়বার সুযোগ পেয়েছি, কিন্তু ভূত সেখানে আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তির কাছেই রীতিমতো ঢিঠ হয়ে গিয়েছিল। সুন্দরবাবু বললেন, তুমি বুঝি সেই মানুষ পিশাচ মামলাটার কথা বলছো? হ্যাঁ, কিন্তু সে কথা থাক এখন। জিতেনবাবু, এখানকার মামলার বিবরণ খবরের কাগজে যেটুকু পড়েছি, ইতিমধ্যে আপনি তার চেয়ে বেশি কিছু অগ্রসর হতে পেরেছেন কি? জিতেনবাবু হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয় মশাই, মোটেই নয়। এ মামলার ভেতরে ঢোকবার শক্তি কোনো মানুষের আছে বলে আমি বিশ্বাস করি না। এ এক অসম্ভব মামলা। জয়ন্ত অল্পক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে ধীরে বললে, জিতেনবাবু, খবরের কাগজের রিপোর্টে যেটুকু পড়েছি তার বেশি আর কিছুই আমি জানি না। হত্যাকারী প্রথম দুই ঘটনা ক্ষেত্রে মানুষের মুন্ড নিয়ে পালিয়েছিল, কিন্তু তৃতীয় ঘটনা ক্ষেত্রে সে হত ব্যক্তির সমস্ত দেহটাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এর কারণ কি আপনি বলতে পারেন? জিতেনবাবু নাচারের মতন বললেন, আমি কিছুই বলতে পারি না। আমি এখন অকুল সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, বুঝছেন মশাই? জয়ন্ত বললে, আমার কি মনে হয় জানেন, প্রথম দুই ঘটনা ক্ষেত্রেই আক্রান্ত দুই ব্যক্তির আর্তনাদ শুনে বাড়ির লোকজনেরা সবাই ছুটে এসেছিল। হত্যাকারী তাই সময়ের অভাবেই হত ব্যক্তিদের গোটা দেহ নিয়ে পালাতে পারেনি। তাড়াতাড়ি অদৃশ্য হয়েছিল তাদের মুন্ডু কেটে নিয়েই। কিন্তু তৃতীয় ঘটনা ক্ষেত্রে সুখাই ছিল একলা তার দোকান ঘরে শুয়ে। হত্যাকারীকে কেউ সেখানে বাধা দিতে আসেনি, তাই সে সুখাইয়ের গোটা দেহটাকে নিয়ে অদৃশ্য হয়েছিল ঘটনা ক্ষেত্র থেকে। সুন্দরবাবু বললেন, এর দ্বারা এমন কি প্রমাণিত হয় জয়ন্ত? কি প্রমাণ হয় জানেন? হত্যাকারী ভূত প্রেত কিছুই নয়, সে হচ্ছে আমাদের মতন মানুষ। সুন্দরবাবু বললেন, তোমার যুক্তির কোনোই অর্থ বুঝতে পারছি না। অর্থ খুবই সহজ। আপনারা এই ঘটনাগুলোকে ভৌতিক কাণ্ড বলে মনে করেছেন, কিন্তু এর মধ্যে অলৌকিক কিছুই নেই। প্রথম দুই ঘটনা ক্ষেত্রে হত্যাকারী তাড়াতাড়ি কেবল মুন্ডু ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছিল কেন? সে পালিয়ে গিয়েছিল মানুষের ভয়েই, কারণ আক্রান্ত ব্যক্তিদের চিৎকার শুনে বাড়ির লোকজনরা সবাই জেগে উঠেছিল। কিন্তু তৃতীয় ঘটনা ক্ষেত্রে দোকান ঘরে সুখাই ছিল একলা। হত্যাকারী তাই কোনো বাধা না পেয়ে সুখাইকে হত্যা করে তার গোটা দেহটাকেও ঘটনাক্ষেত্রে রেখে যায়নি। এ থেকে কি বুঝতে হবে? বুঝতে হবে যে এই হত্যাকারী অমানুষ বা অলৌকিক নয়, মানুষের আক্রমণকে সে ভয় করে। মানুষ যেখানে বাধা দিতে পারে সেখানে সে পালিয়ে গিয়ে নিরাপদ হতে চায়। সুতরাং আপনারা জেনে রাখুন, এই মামলার ভিতরে পৈশাচিক বা ভৌতিক কোনো ব্যাপারই নেই। জিতেনবাবু বললেন, কিন্তু এভাবে দেহ চুরি করে হত্যাকারীর কি লাভ হবে? সেটা আমিও অনুমান করতে পারছি না। এ এক আশ্চর্য হত্যাকারী। এ খুন করবার পর মূল্যবান কিছুই চুরি করে না, চুরি করতে চায় কেবল লাশটাকেই। মানিক বললে, এমন উদ্দেশ্যহীন হত্যা দেখে আমার সন্দেহ হচ্ছে হত্যাকারী বোধহয় উন্মাদগ্রস্ত। জয়ন্ত সায় দিয়ে বললে, আমারও মনে এরকম একটা সন্দেহ জেগেছে। আচ্ছা জিতেনবাবু,
হত্যাকারীর হাত পায়ের ছাপের মাপ আপনি নিয়েছেন তো? নিয়েছি বই কি, কিন্তু তার পদচিহ্নের ভেতরে একটু নতুনত্ব আছে। সে আবার কি? তার পায়ের গড়ন বিকৃত, খুব সম্ভব সে ভালো করে হাঁটতে পারে না। এটা একটা মূল্যবান তথ্য। ঘটনাস্থলের বাইরে আর কোথাও কি আপনি অপরাধীর পদচিহ্ন আবিষ্কার করতে পেরেছেন? না। মদনপুর ছোট্ট শহর, এখানে কি আপনি এমন কোনো লোকের খোঁজ নিয়েছেন যে খুঁড়িয়ে হাঁটে বা যার পায়ের গড়ন বিকৃত? অনেক খুঁজেছি মশাই, অনেক খুঁজেছি। মদনপুরের ভিতরে যত খোঁড়া আর যত বিকৃত চরণের অধিকারী আছে সকলকেই পরীক্ষা করে দেখেছি। এমনকি এই অঞ্চলে অন্যান্য গ্রামেও খোঁজ নিতে ছাড়িনি, কিন্তু তাদের কারোর সঙ্গে হত্যাকারীর পায়ের ছাপ মেলে না। ঠিক এই সময়ে একটি ভদ্রলোক বেগে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার চোখ মুখ উদ্ভ্রান্ত ও আতঙ্কগ্রস্ত। রুদ্ধশ্বাসে তিনি চিৎকার করে বললেন, মশাই, আমার সর্বনাশ হয়েছে। জিতেনবাবু বললেন, ব্যাপার কি? গেরোরাতে প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীকে কারা খুন করে গিয়েছে। জিতেনবাবু তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে সবিস্ময়ে বললেন, জমিদার প্রতাপ নারায়ণ বাবু? হ্যাঁ মশাই, হ্যাঁ। কেবল খুন নয়, খুনিরা লোহার সিন্দুক খুলে 50,000 টাকার গয়না আর নগদ 20,000 টাকাও নিয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে আবার খুন করে চুরি একসঙ্গে? লাশ পাওয়া গেছে তো? না, ঘরময় বইছে রক্তের ঢেউ। প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীর দেহ অদৃশ্য। পাওয়া গিয়েছে কেবল জমিদার বাবুর হাতের একটা কাটা আঙ্গুল। জিতেনবাবু গম্ভীর মুখে বললেন, ব্যাপার ক্রমেই গুরুতর হয়ে উঠেছে। রায়বাহাদুর প্রতাপ নারায়ণ সিংহ বড় জেসে লোক নন। এ অঞ্চলে তার মতন ধনী আর প্রতিপত্তিশালী জমিদার আর দ্বিতীয় নেই। সাধারণ সৎ কাজে তিনি টাকাও দান করেছেন যথেষ্ট। সকলেই তাকে ভালোবাসে আর শ্রদ্ধা করে। সাক্ষাৎ শয়তান ছাড়া আর কেউ তাকে আর তার স্ত্রীকে খুন করতে পারে না। তার মস্ত অট্টালিকায় পাহারা দেয় অনেক দারোয়ান। এমন জায়গায় ডবল খুন হলো, কিছুই আন্দাজ করতে পারছি না। আশ্চর্য। সুন্দরবাবু বললেন, কেবল কি খুন মশাই, আবার ডবল লাশ চুরি? এ যে অসম্ভব কাণ্ড বলে মনে হচ্ছে। যিনি থানায় খবর দিতে এসেছিলেন জিতেনবাবু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? জমিদার বাবুর ম্যানেজার। নাম? শ্রী সতীশচন্দ্র বসু। দেশ? হুগলি। কতদিন এখানে কাজ করছেন? 10 বছর বাবু। শুনেছি প্রতাপ নারায়ণ বাবু অপুত্রক, তার সম্পত্তির উত্তরাধিকারী কে? তার একমাত্র বিবাহিত কন্যা, মেয়ে আর জামাই জমিদার বাড়িতেই থাকেন। জামাইয়ের নাম কি? সূর্যশঙ্কর বাবু। তিনিও কি বড় ঘরের ছেলে? বংশগৌরব থাকলেও সূর্যবাবুর নিজস্ব আয় কিছুই নেই। আচ্ছা সতীশ বাবু, রাত্রে যদি খুন হয়ে থাকে থানায় খবর দিতে এত দেরি হলো কেন? খুনের কথা প্রকাশ পেয়েছে এই খানিকক্ষণ আগেই। জমিদার বাবু আর তার স্ত্রী একটু বেশি বেলা পর্যন্ত ঘুমোতেন। তার উপরে বাবুর শরীরটা কাল খুবই খারাপ ছিল, তাই বেলা 11টা পর্যন্ত তার খোঁজ নেইনি। খুনের কথা প্রথমে কে জানতে পারে? বাবুর পুরনো চাকর বিশু। বাড়িতে এত লোকজন, রাত্রে কেউ সন্দেহজনক কোনো শব্দই শুনতে পায়নি? না, বাবু থাকতেন বাড়ির এক প্রান্তে। তিনি নির্জনতা প্রিয় ছিলেন বলে তার শোবার ঘরের কাছাকাছি কোনো ঘরেই কেউ বাস করত না। ধরতে গেলে বাবুর মহলটা ছিল বাড়ি থেকে প্রায় বিচ্ছিন্ন। জমিদার বাবু কোন তলায় থাকতেন? দোতলায়। খুনিরা নিশ্চয়ই দলে ভারী ছিল, নইলে তারা দোতলা থেকে দুটো মৃতদেহ নিয়ে পালাতে পারত না। কিন্তু তারা কেমন করে
ঘরের ভিতরে ঢুকেছিল সেটা কিছু আন্দাজ করতে পেরেছেন? জমিদার বাড়ির দোতলায় কোনো ঘরের জানলাতেই গরাদ নেই। বাগান থেকে মই বেয়ে যদি কেউ দোতলার বারান্দায় ওঠে তাহলে সে অনায়াসেই যে কোনো ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। হঠাৎ মইয়ের কথা তুললেন কেন? বাবুর মহলের দিকে বাগানে একখানা রক্তমাখা মই পাওয়া গিয়েছে। রক্তমাখা? আজ্ঞে হ্যাঁ। মইখানা কার? বাগানের মালিদের। মইখানা কোথায় থাকতো? মালিদের ঘরের পাশে। সতীশবাবু, আপনি বললেন জমিদার বাবুর শোবার ঘরের মেঝে হয়েছে রক্তময়। সেখানে একটা বিষয় লক্ষ্য করেছেন কি? কি বিষয় বলুন? রক্তের ভিতরে অনেকগুলো হাত আর পায়ের ছাপ। হাত আর পায়ের ছাপ? না মশাই, ওসব কিছুই আমরা দেখতে পাইনি। চারিদিকে খালি দেখছি রক্ত, জমাট রক্ত। খালি কি মেঝে, ঘরের দেয়ালের গায়েও রক্ত আর রক্তের ধারা। সেই ভীষণ রক্তাক্ত ঘরের কথা ভাবতেও আমার বুক ধুকপুক করে উঠছে। এমন দৃশ্য জীবনে আর কখনো দেখিনি। এমন দৃশ্য জীবনে আর কখনো দেখতেও চাই না। ঘটনাস্থল থেকে মূল্যবান কিছু চুরি গিয়েছে? বিশেষ কিছু নয়। বিশেষ কিছু নয় মানে? জমিদার বাবুর ঘরে মূল্যবান দ্রব্য আর নগদ টাকা কড়িও ছিল যথেষ্ট। হত্যাকারী ইচ্ছে করলে খুব সহজেই সেসব নিয়ে যেতে পারত, কিন্তু সে কিছুই স্পর্শ করেনি। তবে জমিদার গৃহিণীর দেহের সঙ্গে সঙ্গে তার গায়ের অলংকারগুলিও অদৃশ্য হয়েছে, কিন্তু সেগুলির উপরে হত্যাকারীর বিশেষ লোভ থাকবার কথা নয়। কেন? জমিদার গৃহিণী ছিলেন অত্যন্ত সাদাসিধে মানুষ। মূল্যবান অলংকার পরতে তিনি মোটেই ভালোবাসতেন না। সধবা বলে বাধ্য হয়ে আট পৌরে যে দু চারখানি গহনা পরতেন তার দাম বোধহয় 300-400 টাকার বেশি নয়। হত্যাকারী নিশ্চয়ই সেই তুচ্ছ গহনার লোভে এমন ডবল খুন করতে আসেনি। সতীশবাবুর মুখের দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে জিতেনবাবু বললেন, আপনাকে বেশ বুদ্ধিমান ব্যক্তি বলেই মনে হচ্ছে। এর মধ্যেই এই হত্যাকাণ্ড নিয়ে আপনি বিলক্ষণ মস্তিষ্ক চালনা করেছেন দেখছি। হ্যাঁ, আপনি যথার্থ কথাই বলেছেন। অর্থলোভে এই হত্যাকাণ্ড হয়নি। এখানে এর আগে আরো যে 3টি হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যেও হত্যাকারীর অর্থলোভের পরিচয় পাওয়া যায়নি। এই অদ্ভুত হত্যাকারী চায় কেবল মানুষের দেহ। জিতেনবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আপাতত আমার কোনো জিজ্ঞাস্য নেই। এইবার ঘটনাস্থলের দিকেই যাত্রা করা যাক। সুন্দরবাবু, আপনারাও কি আমার সঙ্গী হবেন? সুন্দরবাবু বললেন, আদেশ পেলেই সঙ্গী হতে পারি। জিতেনবাবু বললেন, বিলক্ষণ। এ আমার আদেশ নয়, বিনীত অনুরোধ। আপনি হচ্ছেন কলকাতা পুলিশের ডিটেকটিভ, আর জয়ন্তবাবুদের শক্তির কথা দেশের কে না জানে। আপনাদের সাহায্য লাভ করা বড় কম কথা নয়। জানেন তো, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। এবারেও যদি হারি তাহলে শ্রেষ্ঠদেরই সঙ্গে হারব। উপরওয়ালারা আর হুমকি দিতে পারবেন না। পুলিশের থানা থেকে জমিদার বাড়ি বেশি দূরে নয়। 10 মিনিটের মধ্যে সকলেই যথাস্থানে গিয়ে হাজির হলেন। প্রকাণ্ড অট্টালিকা, দেখলেই মনে হয় যেন রাজার প্রাসাদ। আর সেই অট্টালিকার চারিধার ঘিরে রয়েছে অনেক বিঘে জমি জুড়ে মস্ত এক বাগান। সেই বাগানে খালি ফুলের গাছ নয়, বহু সুবৃহৎ বনস্পতির মতো বৃক্ষেরও অভাব নেই। এক একটি গাছ দেখলেই বোঝা যায় তাদের বয়স অন্তত শতাধিক বৎসরের কম নয়, এবং উদ্যানের কোনো কোনো স্থানে আশ্রয় নিয়েছে রীতিমতো জঙ্গল ও ঝোপঝাপ। জয়ন্ত সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললে, দেখছি প্রতাপ নারায়ণ বাবু তার বাগানের সবটাকেই নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেননি। বাগানের ফটকে বন্দুক ঘাড়ে করে দারোয়ান পাহারা দিচ্ছে, আর এর চারিধারে রয়েছে মাত্র হাত 10 উঁচু পাঁচিল। সন্ধ্যার অন্ধকারে দারোয়ানদের চোখে ধুলো দিয়ে যে কোনো মূর্তিমান বিপদ ওই পাঁচিল ডিঙিয়ে এখানকার যে কোনো ঝোপঝাড়ের ভিতরে
গা ঢাকা দিয়ে থাকতে পারে। এমন জায়গায় অনেক দারোয়ান নিযুক্ত করলেও কেউ কোনোদিন নিরাপদ হতে পারবে না। জমিদার বাড়ির কাছে গিয়ে দেখা গেল বাগানের সেই অংশটা বেশ সযত্নে রাখা হয়েছে। সেখানে জঙ্গল বা ঝোপঝাড়ের অত্যাচার নেই। একটি সরোবরে পরিষ্কার নীল জল থই থই করছে। চারিদিকেই রয়েছে দেশি ও বিলেতি ফুল গাছের নানা রকম বর্ণ বৈচিত্র্য। অট্টালিকার একটি প্রান্তে গিয়ে উপস্থিত হয়ে সতীশবাবু বললেন, এই হচ্ছে আমাদের বাবুর মহল। একেবারে শেষের দিকে বারান্দার ওইখানটায় আছে বাবুর ঘর। খুন হয়েছে ওই ঘরেই। আর ওই দেখুন সেই মইখানা পড়ে রয়েছে। জয়ন্ত জিজ্ঞাসা করলে, ওই মইখানার উপরে আজ আপনারা কেউ হাত দিয়েছেন কি? সতীশবাবু বললে, না মশাই, আমি সবাইকে ওই মইয়ের উপরে হাত দিতে মানা করেছি। কেন? আমি নিতান্ত বোকা লোক নই মশাই। আমার ঘরে রাশি রাশি ইংরেজি ডিটেকটিভ গল্পের বই আছে। আমি বেশ জানি যেখানে খুন হয় পুলিশ না আসা পর্যন্ত সেখানকার কোনো জিনিসেই হস্তক্ষেপ করতে নেই। জয়ন্ত ধীরে ধীরে সেই মইয়ের কাছে গিয়ে মাটির উপরে বসে পড়ল। তারপর পকেট থেকে একখানা আতশ কাচ বার করে অত্যন্ত মনোযোগ দিয়ে সেই মইখানা পরীক্ষা করতে লাগলো। মিনিট দুয়েক পরে আবার উঠে দাঁড়িয়ে বললে, জিতেনবাবু, এই মইয়ের কাছে একজন চৌকিদারকে দাঁড় করিয়ে রেখে যান। কেন বলুন দেখি? এই রক্তমাখা মইয়ের উপরে অনেকগুলো হাতের আঙ্গুলের ছাপ আছে। এই ছাপগুলো পরে আমাদের কাজে লাগবে। সেখান থেকে সবাই বাড়ির ভিতরে ঢুকে দোতলার সেই ঘটনাস্থলে এসে হাজির হলো। সতীশবাবু যা বলেছেন মিথ্যা নয়। ঘরের ভেতরটা দেখলে যে কোনো লোকের চোখ আর মন স্তম্ভিত না হয়ে পারে না। রক্ত, রক্ত আর রক্ত। চারিদিকে কেবল রক্তধারার বীভৎস উচ্ছ্বাস। পালঙ্কের বিছানার উপরে রক্ত, চারিধারে দেওয়ালের গায়ে রক্ত, আর ঘরের সমস্ত মেঝে জুড়ে জমে আছে রোমাঞ্চকর রক্তের ধারা। জিতেনবাবু বললেন, গেল 3 বার 3টে খুন হয়েছে। 3 জায়গাতেই দেখেছি রক্তের উপরে অনেকগুলো করে হাত আর পায়ের ছাপ, কিন্তু এখানে রক্তের উপরে কোনো ছাপই দেখতে পাচ্ছি না। খুনিরা যেন সন্তর্পণে কাজ করেছে। রক্তের ভেতরে নিজেদের হাত পায়ের কোনো ছাপই পড়তে দেয়নি। এ রহস্য বুঝতে পারছি না। জয়ন্ত তখন মেঝের উপরে তাকিয়েছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। হঠাৎ সে বসে পড়ে সেই রক্তময় মেঝের উপর থেকে কি একটা তুলে নিয়ে পরীক্ষা করতে লাগলো। জিতেনবাবু জিজ্ঞাসা করলেন, ওটা কি দেখছেন জয়ন্তবাবু? হাড়ের ছোট্ট একটি টুকরো। হাড়ের ছোট্ট একটি টুকরো? কিন্তু ঘরের ওই কোণে একটা গোটা আঙ্গুলি পড়ে রয়েছে। সেটা দেখতে পেয়েছেন কি? নিশ্চয়ই দেখেছি, কিন্তু এখানে একটা হাড়ের টুকরোই নেই। চেয়ে দেখুন, রক্তের ভেতরে আরো অনেকগুলো হাড়ের টুকরো রয়েছে। এর থেকে আপনি কি অনুমান করছেন জয়ন্তবাবু? অনুমান? না, অনুমান নয়। এত বেশি হাড়ের টুকরো দেখে আমি বেশ বুঝতে পারছি খুনিরা এখানে বসে এক বীভৎস কাজ করেছে। বীভৎস কাজ? সে আবার কি? খুনিরা কোনো ধারালো অস্ত্র দিয়ে মৃত ব্যক্তিদের দেহ দুটোকে করেছে খণ্ড বিখণ্ড। জিতেনবাবু সচকিত কণ্ঠে বললে, কিন্তু আগেকার 3 ঘটনা ক্ষেত্রেই খুনি কোনো রকম অস্ত্র ব্যবহার করেনি। এখানে তার ব্যতিক্রম হলো কেন? জয়ন্ত রহস্যময় হাসি হেসে বললে, এ প্রশ্নের উত্তর পরে পাবেন। আপাতত এই ঘরের ভেতরে আমাদের আর দেখবার কিছুই নেই। এইবার হচ্ছে আমাদের শোনবার পালা। এখন বাড়ির লোকজনরা কালকে রাত্রের কথা কি বলেন শোনা যাক। একে একে ডাকুন সবাইকে। ঠিক সেই সময় একজন চৌকিদার দরজার বাইরে ঘরের সামনে এসে দাঁড়িয়ে সেলাম ঠুকলে জিতেনবাবুকে। জিতেনবাবু তাকে দেখেই ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, তুমি এখানে কেন?
তোমাকে না আমি মইয়ের সামনে দাঁড়িয়ে পাহারা দিতে বলেছিলাম? হ্যাঁ হুজুর, কিন্তু একজন লোক গিয়ে বললে আপনি নাকি আমাকে ডেকেছেন। আমি তোমাকে ডেকেছি? কে বললে তোমাকে এই কথা? আমি তাকে চিনি না হুজুর। না, আমি তোমাকে ডাকিনি। যাও, সেই মইয়ের কাছে গিয়ে পাহারা দাও, সেখানে আর কারুকে যেতে দিও না। জয়ন্ত শুষ্ক কণ্ঠে মৃদু হাসি হেসে বললে, আর পাহারা দেবার দরকার নেই জিতেন বাবু। আমি বেশ বুঝতে পারছি মই যেখানে ছিল সেখানে গেলে আর সে মই খুঁজে পাওয়া যাবে না। আমি ভুল করেছি। মইয়ের উপরে যে হাতের আঙ্গুলের ছাপ ছিল এ কথা প্রকাশ্যে আমার বলা উচিত হয়নি। জিতেন বাবু ভ্রু সংকুচিত করে বললেন, আপনার কথার অর্থ কি? অর্থ কি আমার দৃঢ় বিশ্বাস, বাগানে গিয়ে আপনি সেই মইখানাকে আর খুঁজে পাবেন না। সকলে দ্রুত পদে দোতলা থেকে নেমে আবার সেইখানে গিয়ে হাজির হলো যেখানে পড়েছিল সেই মইখানা। দেখা গেল চৌকিদার সেখানে দাঁড়িয়ে রয়েছে হতভম্বের মতন। মই অদৃশ্য হয়েছে সেখান থেকে। জিতেন বাবু খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর থেমে থেমে বললেন, কি আশ্চর্য, মইখানা এখান থেকে সরালে কে? জয়ন্ত বললে, হত্যাকারী কিংবা হত্যাকারীরা। তাহলে আমরা আসবার পরও হত্যাকারী এখানে হাজির ছিল? কেবল হাজির ছিল না, সে আমাদের কথাবার্তা সব শুনেছে, আমাদের কার্যকলাপ সব লক্ষ্য করেছে, তারপর করেছে অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে হত্যাকারী এখনো এখানে হাজির আছে? না থাকতেও পারে। কার্যোদ্ধারের পর বুদ্ধিমানরা বিপজ্জনক স্থানে অপেক্ষা করে না। জিতেনবাবু উত্তেজিত স্বরে বললেন, না মশাই না, আমার বিশ্বাস অন্যরকম। প্রতাপবাবুর জামাই সূর্যবাবু কোথায়? একটি লোক বললে, বাড়ির ভিতরে। তাকে এখানে ডেকে আনো। লোকটি চলে গেল। জয়ন্ত বললে, জিতেনবাবু হঠাৎ সূর্যবাবুকে ডাকলেন কেন? প্রতাপবাবুর অবর্তমানে সূর্যবাবুই তো বাড়ির কর্তা। আমি আগে তাকেই গোটা কয়েক প্রশ্ন করতে চাই। যে লোকটি সূর্যবাবুকে ডাকতে গিয়েছিল অল্পক্ষণ পরে সে ফিরে এসে বললে, সূর্যবাবু বাড়ির ভেতরে নেই। সে কি? একটু আগেই তিনি খিড়কির দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছেন। জিতেনবাবু বিস্মিত কণ্ঠে বললেন, সূর্যবাবুর শ্বশুর শাশুড়ি খুন হয়েছেন, পুলিশ এসেছে বাড়িতে তদন্ত করতে, আর সূর্যবাবু সব জেনে শুনেও বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এর অর্থ কি? জয়ন্ত বললে, জিতেনবাবু আপনি সুন্দরবাবুকে নিয়ে তদন্তে নিযুক্ত থাকুন, মানিককে নিয়ে আমি একটু এদিকে ওদিকে ঘুরে আসি। সুন্দরবাবু বললেন, হঠাৎ তোমার এদিকে ওদিকে ঘুরবার শখ কেন হলো বলো দেখি? জয়ন্ত ঠোঁট টিপে হেসে বললে, এখানকার রহস্যময় ব্যাপার দেখে আমি দস্তুর মতো হতভম্ব হয়ে গিয়েছি। খানিকটা সুশীতল বায়ু সেবন না করলে মস্তিষ্ক আমার প্রকৃতিস্থ হবে না। জিতেনবাবু বললে, অন্য তদন্তের আগে আমি চাই সূর্যবাবুকে। কেন? তার উপরে আমার সন্দেহ হচ্ছে। কিরকম সন্দেহ? আমার বোধ হচ্ছে পুলিশের প্রশ্ন এড়াবার জন্যই সূর্যবাবু এখান থেকে সরে পড়েছেন। তিনি পুলিশের প্রশ্ন এড়াতে চাইবেন কেন? কে বলতে পারে এই খুনের সঙ্গে তিনি কোনো না কোনো দিক দিয়ে জড়িত নেই? আপনার সন্দেহ সত্য হতেও পারে, নাও হতে পারে। আপাতত এসব নিয়ে আমার মাথা ঘামাবার শক্তি নেই। এসো মানিক। মাথা নিচু করে যেন কি ভাবতে ভাবতে জয়ন্ত অগ্রসর হলো। মানিক চলল পেছনে পেছনে। খানিকটা এগিয়ে গিয়ে মানিক বললে, বন্ধু হঠাৎ তুমি মিথ্যে কথা বললে কেন? কি মিথ্যে কথা? ওই যে বললে এখানকার ব্যাপার দেখে তুমি হতভম্ব হয়ে গিয়েছো। এত সহজে তুমি হতভম্ব হবে এমন অসম্ভব কথা আমি বিশ্বাস করতে রাজি নই। জয়ন্ত হেসে ফেলে বললে,
সাব্বাস ভাইয়া, তুমি ঠিক ধরেছ। তাই তো কথায় বলে, শালুক চিনেছে গোপাল ঠাকুর। তোমাকে আমি চিনব না তো কে চিনবে? এও ঠিক। দেখো মানিক, মইয়ের উপরে রক্তমাখা আঙ্গুলের ছাপ আছে। প্রকাশ্যে এই কথা বলেছিলুম বলেই মইখানা এখান থেকে অদৃশ্য হয়েছে। আবার মনের কথা প্রকাশ করে দ্বিতীয়বার আমি বিপদে পড়তে চাই না। বিপদ? কি বিপদ? হত্যাকারীর চর এখনো হয়তো এখানে হাজির আছে। তাতে হয়েছে কি? মই কোন দিকে গিয়েছে আমি জানতে পেরেছি। কেমন করে? মাটির দিকে চেয়ে দেখো। নিচের দিকে তাকিয়ে মানিক বললে, মাটির উপরে দেখছি তো পাশাপাশি দুটো সরল রেখার দাগ। হ্যাঁ, খুনিদের কেউ মইখানাকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে গিয়েছে। মই তো উঁচু করে তুলে নিয়ে যেতেই পারত, মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাবার কারণ কি? সে হেট হয়ে মইখানাকে নিয়ে গিয়েছে। কেন? চারিদিকে সতর্ক পাহারা, সকলের চোখকে সে ফাঁকি দিতে চেয়েছিল। দুটো সরল রেখা ধরে তারা মাটির উপর দিয়ে অগ্রসর হতে লাগলো। তারপর পাওয়া গেল খানিকটা ঘাস জমি। সরল রেখা দুটো অদৃশ্য, কিন্তু সেখানেও মই টেনে নিয়ে যাওয়ার চিহ্ন আবিষ্কার করলে জয়ন্তের তীক্ষ্ণ দৃষ্টি। জমির অনেক ঘাস হয়েছে ছিন্ন ভিন্ন, তার দ্বারাও বোঝা যায় মই টেনে নিয়ে যাওয়া হয়েছে এইখান দিয়েই। ঘাস জমির পর আবার কাঁচামাটি, সেখানেও মইয়ের দাগ। জয়ন্ত বললে, মানিক, সমস্ত দেখে বেশ বুঝতে পারছি খুনিরা অত্যন্ত চতুর। রক্তাক্ত ঘটনাস্থলে তারা একখানা হাত বা পায়ের চিহ্ন রেখে যায়নি। আমি যদি চটপট না আসতুম তাহলে মাটির উপরে নিশ্চয়ই মইয়ের এই চিহ্ন থাকতো না। অর্থাৎ তুমি বলতে চাও খুনিরা মই টেনে নিয়ে যাওয়ার চিহ্ন বিলুপ্ত করে দিত? নিশ্চয়ই। তারা বাগানের প্রান্তে এসে হাজির হলো। সেখানে প্রাচীরের গায়ে রয়েছে একটা ছোট দরজা। জয়ন্ত বললে, দরজার খিল খোলো, মই নিশ্চয়ই এই দরজা দিয়েই বাইরে গিয়েছে। দরজার পাল্লা খুলে তারা বাগানের বাইরে গিয়ে দাঁড়ালো। সেখানে খানিকটা খোলা জমির পর দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ জলাভূমি, তার ওপারে রয়েছে সবুজ বন। জয়ন্ত বললে, এখানে মাটির উপরে আর মইয়ের চিহ্ন নেই। তারা নিজেদের নিরাপদ ভেবে এখানে এসে সোজা হয়ে দাঁড়িয়ে মইখানাকে নিয়েছিল কাঁধের ওপরে। এগিয়ে চলো মানিক, এগিয়ে চলো। জলাভূমির প্রান্তে মাটি হবে স্যাঁতস্যাঁতে, দেখা যাক তার উপরে কোনো পায়ের চিহ্ন আবিষ্কার করা যায় কিনা। চলতে চলতে মানিক বললে, জয়ন্ত, একটা কথা আমার মনে হচ্ছে। কি? সূর্যবাবু এই হত্যাকাণ্ডের সঙ্গে সত্যি সত্যি জড়িত কিনা? কেন তুমি এমন সন্দেহ করছো? প্রতাপ নারায়ণের আর তার স্ত্রীর মৃত্যুর পর তিনি সম্পত্তির অধিকারী হবেন। বেশ, তারপর? বাড়িতে পুলিশ আসছে শুনেই তিনি সরে পড়েছেন। নিশ্চয়ই তার পাপী মন। একেবারে নিশ্চয়ই বলে ফেললে? কেন বলবো না? সূর্যবাবু জানতেন প্রতাপ নারায়ণের একমাত্র উত্তরাধিকারী হবেন তিনি। স্বাভাবিকভাবে যে সম্পত্তি তার হস্তগত হবে তার জন্য তিনি এমন একটা বিভৎস বিয়োগান্ত নাটকে দুরাত্মার ভূমিকায় অভিনয় করবেন কেন? তবে কেন তিনি পুলিশকে দেখে পালিয়েছেন? মানিক, এত সহজে তুমি মানুষের বিচার করো না। তবে এটুকু বলতে পারি, হয়তো তোমার সন্দেহ মিথ্যা নয়। সূর্যবাবু হয়তো পুলিশ দেখেই পালিয়ে নিজের চূড়ান্ত দৃষ্টান্ত নিয়েছেন। আবার এটাও হতে পারে সূর্যবাবুকে পাওয়া যাচ্ছে না অন্য কোনো কারণে। এমন কি অন্য কারণ থাকতে পারে? জানি না, আপাতত ওসব কথা নিয়ে আলোচনা করবারও দরকার নেই। এই আমরা জলাভূমির কাছে এসে পড়েছি। দেখো মানিক, যা ভেবেছি তাই। স্যাঁতস্যাঁতে মাটির ওপরে রয়েছে মানুষের পদচিহ্নের পর পদচিহ্ন। জয়ন্ত তৎক্ষণাৎ সেখানে বসে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে এদিক ওদিক গিয়ে সেখানকার ভিজে মাটি খানিকক্ষণ পরীক্ষা করে বললে,
এখানে দেখতে পাচ্ছি 4 জন লোকের পায়ের দাগ। আরো কিছু এগিয়ে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বললে, মানিক মানিক, এ কি ব্যাপার? মানিক শিউরে উঠে বললে, এ যে রক্ত, চারিদিকে বইছে রক্তের ঢেউ। হ্যাঁ, টাটকা রক্ত, মাটি এখনো রক্ত শুষে নেয়নি। আর ওই দেখো, একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, আর ও চিহ্ন রক্তাক্ত। নিশ্চয়ই একটু আগেই এখানে কোনো হত্যাকাণ্ড হয়েছে। তারপর হত্যাকারী নিহত ব্যক্তির দেহকে জলাভূমির দিকে টেনে নিয়ে গিয়েছে। জয়ন্ত সেই রক্তাক্ত চিহ্নের অনুসরণ করে একেবারে জলাভূমির ধারে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ জামা খুলে মালকোচা মেরে কাপড় পরে জলাভূমির ভিতরে গিয়ে পড়ল। প্রায় 1 কোমর জল। খানিকক্ষণ হেঁট হয়ে জলের তলায় হাত চালাতে চালাতে জয়ন্ত বললে, পেয়েছি পেয়েছি। কি পেয়েছো জয়? জলের ভেতর থেকে জয়ন্ত টেনে তুললে একটা লাশ, যুবকের মৃতদেহ। মানিক অভিভূত কণ্ঠে বললে, ও আবার কি? মৃতদেহটাকে কাঁধে করে তীরের দিকে আস্তে আস্তে জয়ন্ত বলল, মানিক, দৌড়ে যাও, শিগগির জিতেন বাবুদের সঙ্গে আর সকলকে ডেকে আনো। আমি এইখানেই অপেক্ষা করছি। ইন্সপেক্টর জিতেন বাবু, সুন্দর বাবু ও মৃত জমিদারের ম্যানেজার সতীশ বাবুকে সঙ্গে নিয়ে মানিক ফিরে এলো। জলা থেকে তুলে আনা মৃতদেহটাকে মাটির উপরে শুইয়ে রেখে গম্ভীর ও চিন্তিত মুখে দাঁড়িয়েছিল জয়ন্ত। সতীশবাবু আর্তস্বরে বলে উঠলেন, কি সর্বনাশ! এ যে প্রতাপ নারায়ণ বাবুর জামাই সূর্য শঙ্কর বাবুর দেহ। জয়ন্ত বললে, আমার মনেও মাঝে মাঝে সেই সন্দেহই জাগছিল। তাহলে দেখছি আমার সন্দেহ মিথ্যে নয়। কিন্তু সূর্যবাবুকে খুন করলো কে? যারা জমিদার বাবু আর তার স্ত্রীকে খুন করেছে, যারা আজ রক্তাক্ত মইখানাকে সরিয়েছে, তারাই। কিন্তু কে তারা? কেমন করে বলবো? আপনি যে তিমিরে, আমিও সেই তিমিরে। তবে মনে হচ্ছে আর বেশি দিন তিমির রাজ্যে বাস করতে হবে না। জিতেন বাবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন, জয়ন্ত বাবু, তাহলে আপনি কোনো হদিশ পেয়েছেন? বিশেষ কিছুই নয়। সতীশবাবু, আপনাকে 2-4টে কথা জিজ্ঞাসা করতে চাই। সতীশবাবু দুঃখিত ভাবে বললেন, কি আর জিজ্ঞাসা করবেন মশাই, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সূর্য শঙ্করের কোনো আত্মীয় আছেন? আছেন, তার বইমাত্রেয় ভাই চন্দ্র শঙ্কর। তিনি ছাড়া সূর্যবাবুর আর কোনো আত্মীয় বেঁচে নেই। তিনি কোথায় থাকেন? কলকাতায়। তাকে এই বিপদের খবর দিতে হবে তো? নিশ্চয়ই। তাহলে তাকে আসার জন্য আজকেই তার করে দিন। তাকেও কি আপনার দরকার আছে? আছে বই কি। সূর্য শঙ্করের পরিচিত লোকেদের কথা আপনাদের চেয়ে তিনিই ভালো করে বলতে পারবেন। আমার দৃঢ় ধারণা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে সূর্যবাবুরই কোনো পরিচিত ব্যক্তি। জিতেনবাবু বললেন, আপনার এমন ধারণার কারণ বুঝতে পারলাম না। আপাতত ওটা আর বোঝবার চেষ্টাও করবেন না। চন্দ্রবাবুর কাছ থেকে সূর্যবাবুর বন্ধুদের তালিকা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেই তালিকা দেখেই আমি আমার কর্তব্য স্থির করব। সতীশবাবু, সূর্যবাবুর মৃত্যু হয়েছে। এখন প্রতাপ নারায়ণের সম্পত্তির উত্তরাধিকারী কে? তার একমাত্র সন্তান করুণা দেবী। সূর্যবাবুরও সন্তান হয়নি? না। জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। সুন্দরবাবু এতক্ষণ পর বললেন, কিছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মদনপুরে হত্যার পর হত্যা হচ্ছে। হত্যাকারী কোথাও দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নরমুণ্ড নিয়ে সরে পড়েছে, কোথাও নিয়ে যাচ্ছে গোটা লাশটাকেই, আবার কোথাও তারা ঘটনাস্থলে বসেই খুনের পর লাশ কেটে টুকরো টুকরো করে সঙ্গে নিয়ে যায়, আবার কোথাও বা তারা লাশ ফেলে দেয় জলের ভেতরে, কোথাও বা ঘটনাস্থলে রক্তধারার মধ্যে তাদের হাতের বা পায়ের কোনো চিহ্নই পাওয়া যায় না, আবার কোথাও বা পাওয়া যায় হাতের আর বিকৃত পায়ের চিহ্ন।
হত্যাকারী কোথাও খুব সাবধান, আবার কোথাও অত্যন্ত অসাবধান। জয়ন্ত বললে, সুন্দরবাবু, আপনার দৃষ্টির তীক্ষ্ণতা দেখে খুশি হলাম। আমিও এখানকার হত্যাকাণ্ডগুলোর ভিতরে এই সব বিশেষত্ব লক্ষ্য করেছি। কেবল লক্ষ্য নয়, একটা বড় সত্যও আবিষ্কার করেছি। সুন্দরবাবু বললেন, বলো কি, বড় সত্যটা কি? ছোট নয়, মেজো নয়, একেবারে বড় সত্য। ভায়া, তোমার আবিষ্কার কাহিনী শ্রবণ করবার জন্য আমার যে আগ্রহ হচ্ছে। আপনার ওই অসাময়িক আগ্রহকে তাড়াতাড়ি দমন করে ফেলুন সুন্দরবাবু, যথাসময়ে সত্য হবে সপ্রকাশ। সুন্দরবাবু অভিমান ভরে বললেন, ওই তো তোমার চিরকেলে দোষ জয়ন্ত, তুমি সর্বদাই আমাদের অন্ধকারে ফেলে রাখতে চাও। আমরা কি পেঁচা? আমরা কি ভালোবাসি অন্ধকারকেই? আচ্ছা, লোক যা হোক। মানিক চিমটি কাটবার সুযোগ পেয়ে বললে, মোটেই তা নয় সুন্দরবাবু। নরহস্তিকে পেচক বলে সন্দেহ করবে? জয়ন্তের চোখ এখনো এত বেশি খারাপ হয়নি। সুন্দরবাবু দুই চক্ষু পাকিয়ে বললেন, আমার দেহ নিয়ে ব্যঙ্গ করবার অধিকার তোমার নেই মানিক। মানিক কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু জয়ন্ত তাকে বাধা দিয়ে ভর্ৎসনার স্বরে বললে, মানিক, চুপ করো। তোমার কি স্থান কাল পাত্র জ্ঞান নেই? আমাদের চারিদিকেই ট্র্যাজেডির দৃশ্য। আমার সামনেই পড়ে রয়েছে এক বিশিষ্ট ব্যক্তির মৃতদেহ। এখন কি চটুল কথা কাটাকাটি করবার সময়? ছি ছি। মানিক অনুতপ্ত, মৃদু কণ্ঠে বললে, ভাই, আমি ভুলে গিয়েছিলুম, আমাকে ক্ষমা করো। মানিকের কাঁধের উপরে একখানি হাত রেখে জয়ন্ত স্নিগ্ধ স্বরে বললে, ভাই মানিক, অন্যায় স্বীকার করে যে ক্ষমা চাইতে পারে, সেই দেয় যথার্থ মনুষ্যত্বের পরিচয়। তুমি হচ্ছ খাঁটি মানুষ, তা কি আমি জানি না? মানিক বললে, সুন্দরবাবু, আপনিও আমাকে ক্ষমা করুন। সুন্দরবাবু বললেন, আরে যাও হে যাও, কে তোমাকে ক্ষমা করতে চায়? তুমি কি ক্রিমিনাল? আমি কি জানি না তুমি আমাকে ভালোবাসো? তবে মাঝে মাঝে তুমি আমাকে নিয়ে কিছু মজা করতে চাও, আর সে মজায় মজতে আমি রাজি না হয়ে আমার মেজাজ যায় বিগড়ে। এই যা মুশকিল। জিতেনবাবু যেন আপন মনেই বিড়বিড় করে বললেন, ঘাড়ে আবার একটা নতুন খুনের মামলা চাপল। 6টা খুনের মামলা। এতগুলো মামলার ভার সইতে পারে আমার ঘাড় এমন শক্ত নয়। এখন আমার কর্তব্য কি আমি নিজেই বুঝতে পারছি না। জয়ন্ত বললে, শুনুন জিতেনবাবু, এখন আপনার প্রথম কর্তব্য হচ্ছে জলাভূমির স্যাঁতস্যাঁতে মাটির উপরে যে পায়ের ছাপগুলো আছে তার ছাঁচ তুলে নেওয়া। লক্ষ্য করলে দেখবেন সেগুলো যাদের পদচিহ্ন তাদের কারুরই পা বিকৃত নয়। জিতেনবাবু বললেন, আরে মশাই, পদচিহ্নের ছাঁচ আর কত তুলব? খুনির টিকি দেখবার জো নেই, ছাঁচ নিয়ে কি ধুয়ে খাবো? ব্যস্ত হবেন না মশাই, ব্যস্ত হবেন না। আপনার মুখে মামলার সব কথা শুনে আর এখানকার পায়ের দাগগুলো দেখে আমি একটা সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি। সেসব নিয়ে পরে আলোচনা করলেও চলবে। আপাতত শুনুন আর একটা কথা। বলুন, আজ রাত্রে আমাদের লুকিয়ে এই জমিদার বাড়িতেই বাস করতে হবে। জিতেনবাবু সবিস্ময়ে বললেন, কেন? প্রশ্ন করবেন না, উত্তর দেওয়ার সময় এখনো হয়নি। খালি আজ নয়, হয়তো এখন কয়েক রাত ধরেই আমাদের এখানে পাহারা দিতে হবে। খুনিকে ধরবার এর চেয়ে সহজ উপায় আর নেই। সুন্দরবাবু বললেন, তুমি কি বলছো হে জয়ন্ত? খুনি আবার এখানে কি করতে আসবে? তার আসল উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি। কি উদ্দেশ্য? আবার প্রশ্ন করছেন? শুনুন জিতেনবাবু, আমাদের পাহারা দিতে হবে খুব গোপনে, যেন কাক পক্ষীটিও টের না পায়। তাও কি সম্ভব? এটা হচ্ছে মস্ত জমিদার বাড়ি, চারিদিকে গিজগিজ করছে লোকজন। এখানে কার মুখে চাপা দেবেন? আপনি কি ভাবছেন রাত্রে আমরা এখানে আসব জয়ঢাক বাজাতে বাজাতে শোভাযাত্রা করে? মোটেই নয়। আমরা আসব অন্ধকারে গা ঢেকে চোরের মতো। চোরের মতো? ঠিক তাই। আমরা জমিদার বাড়ির বাগানে ঢুকবো পাঁচিল টপকে।
তারপর অদৃশ্য হব যে কোনো ঝোপে ঝাড়ে ঢুকে। বিস্ময়কর প্রস্তাব। রোমাঞ্চকর সম্ভাবনার আগে বিস্ময়কর প্রস্তাবই করতে হয়। মশাই, আমার কার্যপদ্ধতি হচ্ছে স্বতন্ত্র। আপনারা পুলিশের লোক, বাধা ধরা পথে চলেন মেশিনের মতো, বাধা লাইনের বাইরে একটি পা ফেলবেন না। কিন্তু আমি মেশিন হতে রাজি নই, কারণ আমার আছে নিজস্ব কল্পনা শক্তি। এক এক মামলায় আমি এক এক রকম পদ্ধতিতে কাজ করি, অবস্থা বুঝে ব্যবস্থা করি নতুন নতুন, এমনকি দরকার হলে বেআইনি কাজও করি। আপনারা যা পারবেন না। ঘাট মানছি, আপনার কথা আর কার্যপদ্ধতি দুই আমার কাছে দুর্বোধ্য। সুন্দরবাবু বললেন, আমার কাছেও। এতদিন ধরে জয়ন্তকে দেখছি, তবু ওকে বুঝতে পারি না। ও হচ্ছে মূর্তিমান হেয়ালি। জয়ন্ত বললে, জিতেন বাবু, আপনাকে আরেক কাজ করতে হবে। বেআইনি কাজ নয় তো? না, আজকেই জাল ফেলে জলাভূমিটা পরীক্ষা করবার ব্যবস্থা করুন। কেন? আমার সন্দেহ হচ্ছে হত্যাকারীরা প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীর খণ্ড বিখণ্ড দেহ হয়তো ওর মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। আপনার সন্দেহ হয়তো মিথ্যা নয়। বেশ, আজকেই এর ব্যবস্থা করব। সেই রাত্রি আকাশে ছিল এক ফালি চাঁদ, কিন্তু রাত্রি গভীর হবার আগেই হলো অদৃশ্য। চারিদিকে ঝরতে লাগলো নিবিড় অন্ধকারের ঝর্ণা। দেখা যায় না কোলের মানুষ, দেখা যায় না অন্য কিছু। অবশ্য একটা দৃশ্য কিছু কিছু দেখা যায়। কালির পটে আরো ঘন কালি দিয়ে আঁকা বড় বড় গাছগুলোর ঝাপসা পত্রছত্র। থেকে থেকে প্রবল বাতাসের তাড়নায় সেখানে যাচ্ছিল আর্ত মর্মর স্বর। চারিদিক নিঝুম, ঘুমিয়ে পড়েছে পৃথিবী। ওরই মধ্যে নীরবতাকে শব্দিত করে মাঝে মাঝে সাড়া দিচ্ছে প্যাঁচার কণ্ঠ, মাঝে মাঝে ভেসে এসেছে শৃগাল সভার কোলাহল। মানিক নিম্ন কণ্ঠে বিরক্ত স্বরে বললে, আরে মোলো, মশাগুলো ঘুমোতেও জানে না, তাদের রক্ত পিপাসারও অন্ত নেই, গেলুম যে। সুন্দরবাবু বললেন, ব্যাটারা মানুষের রক্ত খেতে আসে, আবার গান গাইতে গাইতে। ভগবান এমন সৃষ্টি ছাড়া জীব কেন যে সৃষ্টি করেছেন তার অর্থ কিছুই বোঝা যায় না। জিতেনবাবু বললেন, বিশেষজ্ঞের মুখে শুনেছি উদ্ভিদের ভেতরেই মশাদের যথেষ্ট খোরাক আছে, তাদের রক্তপান করবার দরকার নেই। তবু অকারণেই তারা রক্তপানের জন্য লালায়িত হয়। এমন হিংসুক প্রাণী দুনিয়ায় আর নেই। গান্ধীজিকেও তারা রেহাই দেবে না। জয়ন্ত বললে, আপনারা মশা নিয়ে গবেষণা বন্ধ করুন, আমি যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সবাই চুপ। তারা বসেছিল বেশ একটা বড় ঝোপের মধ্যে। ঝোপের দুই পাশেই খানিকটা করে খোলা জমি। মাটির উপরে সর্বত্রই ছড়ানো ছিল শুকনো ঝরা পাতা। কিছু দূরে মরমর করে শব্দ হচ্ছে, যেন কে বা কারা মারিয়ে মারিয়ে আসছে শুকনো পাতা। সকলের ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই একদিকের খোলা জমির উপরে দেখা গেল কয়েকটা অস্পষ্ট চলন্ত ছায়া, পরপর 10টা ছায়া। তারা এত নীরব যে ওই শুকনো পাতাগুলো না থাকলে তাদের অস্তিত্ব কারুর দৃষ্টি আকর্ষণ করত না। যেদিকে জমিদার বাড়ি আছে সেই দিকে তারা চলে গেল এক এক করে। জিতেনবাবু চুপি চুপি বললেন, ধন্য জয়ন্তবাবু, আপনার কি সঠিক আন্দাজ? ওরা যে আবার জমিদার বাড়ি আক্রমণ করতে আসবে, আমি তো এটা কল্পনাও করতে পারিনি। তার মানে আপনার কল্পনা শক্তি নেই? স্বীকার করছি, কিন্তু ওদের উদ্দেশ্যটা কি? হত্যা। আবার হত্যা? কাকে? পরে বলবো, এখন কথার সময় নয়। আসুন আমরা ঝোপ ছেড়ে বেরিয়ে পড়ি। তারপর লোকগুলো এইবারে জমিদার বাড়ির ভিতরে ঢুকবার চেষ্টা করবে, কিন্তু তার আগে ওদের গ্রেপ্তার করতে হবে। ওইদিকে এগিয়ে চলুন, বাজান আপনার বাঁশি। জিতেনবাবুর বাঁশি তীক্ষ্ণ স্বরে বেজে উঠল।
সঙ্গে সঙ্গে জেগে উঠল বাগানের চারিধার। নানা ঝোপঝাপ আনাজ কানাজ থেকে আত্মপ্রকাশ করল দলে দলে সশস্ত্র পুলিশের লোক। দিকে দিকে উঠল দ্রুত পদশব্দ। জয়ন্ত বললে, টর্চগুলো জেলে ছুটুন সবাই। রাত্রের অন্ধকারে গা ঢেকে যারা এখানে অনধিকার প্রবেশ করেছে, এই অভাবিত ও আকস্মিক আক্রমণের জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। অত্যন্ত হতভম্ব হয়ে কোনো রকম বাধা দেবার চেষ্টা না করেই তারা বিশৃঙ্খলভাবে এদিক ওদিক দিয়ে পলায়নের চেষ্টা করলে, কিন্তু পালাতে পারলে না। পুলিশের বেড়াজালে তাদের বন্দী হতে হলো। জয়ন্ত তাদের উপরে টর্চের আলো ফেলে বললে, দেখছি এরা 9 জন, কিন্তু আমরা এদিকে আসতে দেখেছি 10টা ছায়ামূর্তিকে। আরেকজন কোথায় গেল? হঠাৎ খানিক তফাৎ থেকে শোনা গেল রিভলভারের শব্দ এবং মানুষের আর্তনাদ। জয়ন্ত বেগে সেই দিকে দৌড়ে গেল। তার পেছনে পেছনে সুন্দরবাবু, জিতেনবাবু এবং মানিকবাবু। বেশি দূর যেতে হলো না। একটা লোক ডান হাত দিয়ে বাঁ কাঁধ চেপে ধরে মাটির উপরে বসে আছে। সে চৌকিদার। জিতেনবাবু বললেন, ব্যাপার কি? চৌকিদার যাতনা বিকৃত স্বরে বললে, একজন আসামি এই দিক দিয়ে পালাচ্ছিল, আমি তাকে ধরবার চেষ্টা করি, সে আমাকে গুলি ছুড়ে জখম করে পালিয়ে গিয়েছে হুজুর। কোন দিকে গিয়েছে সে? জয়ন্ত বললে, এখন আর ও প্রশ্ন করে লাভ নেই, পলাতককে আজ খুঁজে পাওয়া অসম্ভব, চলুন আমরা ফিরে যাই। গোলমাল শুনে সতীশবাবুও নিচে নেমে এসেছেন। তিনি বললেন, আজ আবার একই কাণ্ড? জয়ন্ত বললে, এই অযাচিত অতিথিরা আজ আবার আপনাদের ধন্য করতে এসেছিলেন। ভালো করে দেখুন দেখি এই মহাত্মাদের কারুকে চিনতে পারেন কিনা। সকলের মুখের উপরে চোখ বুলিয়ে সতীশবাবু বললেন, এদের তো দেখছি গুন্ডার মতন চেহারা। না মশাই, এদের কারুকে জন্মে আমি দেখিনি, এরা এ অঞ্চলের লোকই নয়। জয়ন্ত তাদের দিকে ফিরে বললে, ওগো বাছারা, তোমাদের যে বন্ধুটি লম্বা দিয়েছেন তার নামটা বলবে কি? কেউ জবাব দিলে না। হ্যাঁ, বাপু বাছা বললে তোমরা যে জবাব দেবে না তা আমি জানি। যাক, তোমাদের মুখ খোলবার উপায় পুলিশের হাতে আছে, আমাকে ভাবতে হবে না। আচ্ছা সতীশবাবু, কাল আপ বা ডাউনের প্রথম ট্রেন এখানকার স্টেশনে কখন আসবে? সকাল 7টার সময়। উত্তম। এখন রাত 3:30, ভোর হতে আর বেশি দেরি নেই। সতীশবাবু, মোটর প্রস্তুত রাখুন। সকাল 6:30টার ভেতর আমার সঙ্গে আপনাকে স্টেশনে গিয়ে পৌঁছতে হবে। আমাকেও? কেন? আপনি আসল অপরাধীকে শনাক্ত করবেন। মদনপুর স্টেশন। সকাল 7টার গাড়ি এখনো আসেনি। একখানা মোটর স্টেশনের সামনে এসে থামল। গাড়ির ভেতর থেকে আগে নামলো জয়ন্ত ও মানিক, তারপর সতীশবাবু ও জিতেনবাবু। সুন্দরবাবু আসতে রাজি হননি। কাল রাত জেগে তার শরীর কাবু হয়ে পড়েছে। শয্যা আশ্রয় করার আগেই তিনি নোটিশ দিয়ে রেখেছেন, আজ বেলা 2টো না বাজলে কেউ যেন তার নাসিকা গর্জন স্তব্ধ করবার চেষ্টা না করে। স্টেশনে ঢুকে জয়ন্ত একবার চারিদিকে দৃষ্টি সঞ্চালন করে বললে, দেখুন তো সতীশবাবু, এখানে আপনার পরিচিত কোনো লোককে দেখতে পান কিনা? ইতস্তত দৃষ্টিপাত করে সতীশবাবু বললেন, হ্যাঁ, জন 2 চেনা লোককে দেখছি। কে কে? ওই যে বৃদ্ধ ভদ্রলোকটি পায়চারি করছেন, ওর নাম সুরেন বাবু, এখানে ডাক্তারি করেন। আর একজন কে? আমাদের প্রজা অছিমুদ্দি, পোটলার পাশে উবু হয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু অছিমুদ্দিকে দেখবার জন্যে জয়ন্তের আর কোনোই আগ্রহ হলো না। সতীশবাবুর হাত ধরে পায়ে পায়ে এগিয়ে জয়ন্ত ওয়েটিং রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ইজি চেয়ারের উপরে বসে একটি ভদ্রলোক কি একখানা বই পড়ছিলেন। সতীশবাবু, ওকে চেনেন? জীবনে এই প্রথম দেখলুম। বয়সে যুবক, মুখে একরাশ দাড়ি, অথচ আজকালকার যুবকরা
বিশেষ করে বয়কট করতে চায় ওই দাড়িকেই। ভদ্রলোকের দাড়িটাও উল্লেখযোগ্য। কেন? অত্যন্ত রুক্ষ আর অস্বাভাবিক। তারপর দেখুন ওর সাজ পোশাক, শৌখিন দামি জামা কাপড় জুতো, কিন্তু জামার একটা হাতা ছিঁড়ে গিয়েছে, কাপড় আর জুতো কর্দমাক্ত। এর কারণ কি? সতীশবাবু বললেন, কারণ উনিই জানেন, আমাদের মাথা ঘামাবার দরকার নেই। ভদ্রলোক হঠাৎ বই থেকে মুখ তুলে তাকিয়ে দেখলেন জয়ন্তের দিকে। তারপর এমন ভাবে বইখানা উপরে তুলে ধরলেন যে তার মুখ হয়ে গেল অদৃশ্য। জয়ন্ত বললে, ভদ্রলোক চান না যে আমরা ওর মুখ দর্শন করি, বড়ই সন্দেহজনক। আর একটু নিকটস্থ হয়ে দেখতে হলো। জয়ন্ত আস্তে আস্তে ওয়েটিং রুমের ভেতরে গিয়ে দাঁড়ালো। বললে, মশাইয়ের হাতে ঘড়ি আছে দেখছি, 7টা বাজতে আর কত দেরি? 15 মিনিট। ও, তাহলে গাড়ি আসতে এখনো দেরি আছে, তবে এইখানেই বসে একটু বিশ্রাম করা যাক। তারপর একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে জয়ন্ত বললে, মশাইয়ের যাওয়া হচ্ছে কোথায়? নরকধামে। রাগ করলেন না ঠাট্টা করছেন? ভদ্রলোক নিরুত্তর, বই থেকে চোখ পর্যন্ত তুললেন না। জয়ন্ত সহজভাবেই বলল, নরকধামে যেতে গেলে কি ছদ্মবেশ ধারণ করতে হয়? মানে? আপনার মুখে পরচুলের দাড়ি কেন? আপনি তো দেখছি বড়ই অসভ্য। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। জয়ন্তও উঠে দাঁড়ালো। তারপর বিনা বাক্য ব্যয়ে ক্ষিপ্র হস্তে ভদ্রলোকের দাড়ি ধরে মারলে এক টান। খসে পড়ল পরচুলের দাড়ি। সতীশবাবু বিপুল বিস্ময়ে বলে উঠলেন, এ কি দেখছি, চন্দ্রশঙ্কর বাবু? চন্দ্রশঙ্কর তাড়াতাড়ি প্রস্থান করবার চেষ্টা করলে, কিন্তু জয়ন্ত এক লাফ মেরে তার ওপরে গিয়ে পড়লে এবং নিজের বলিষ্ঠ বাহু দিয়ে তাকে সজোরে জড়িয়ে ধরে বললে, মানিক, খুঁজে দেখো, এর কাছে বোধহয় রিভলভার আছে। চন্দ্রশঙ্করের জামার তলায় সত্যি সত্যি পাওয়া গেল একটা রিভলভার। জয়ন্ত বললে, ইন্সপেক্টর বাবু, চন্দ্রশঙ্কর বাবুকে আমি আপনার হাতে সমর্পণ করলুম। চন্দ্রশঙ্কর গর্জন করে বললে, কি অপরাধে? প্রতাপনারায়ণ বাবু তার স্ত্রী আর আপনার ভ্রাতা সূর্য শঙ্করকে হত্যা করার জন্য। আপনারা কি বিনা প্রমাণেই আমাকে গ্রেপ্তার করতে চান? আপনারা কি পাগল? প্রমাণের জন্য তোমাকে ভাবতে হবে না চন্দ্রশঙ্কর, তোমার দলবল ধরা পড়েছে। প্রাণ বাঁচাবার জন্য তাদের কেউ না কেউ রাজার সাক্ষী হবে নিশ্চয়ই। জলার নরম মাটিতে অনেকগুলো পায়ের ছাপ পাওয়া গিয়েছে, খুব সম্ভব তার ভেতরে তোমার পদচিহ্ন খুঁজে পাওয়া যাবে। তারপর প্রশ্ন হচ্ছে, তোমার থাকবার কথা কলকাতায়, কিন্তু এই খুনোখুনির সময় তুমি এখানে কেন? তোমার মুখে পরচুলের দাড়ি কেন? তোমার কাছে রিভলভার কেন? আর ওই রিভলভারই প্রমাণ করে দেবে কাল রাত্রে তুমি দলবল নিয়ে জমিদার বাড়ি আক্রমণ করতে গিয়েছিলে। কিরকম? পালাবার সময় তুমি একজন চৌকিদারকে গুলি ছুঁড়ে আহত করেছো। কোন রিভলভার থেকে গুলি বেরিয়েছে সেটা প্রমাণ করা একটুও কঠিন নয়। সতীশবাবু এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। এইবার কতকটা আত্মস্থ হয়ে বললেন, চন্দ্রশঙ্কর বাবু, মানুষ চেনা এতই কঠিন? আপনাকে অত্যন্ত নিরীহ বলেই জানতুম, কিন্তু কি লোভে আপনি এমন মহাপাপে লিপ্ত হয়েছেন? জয়ন্ত বললে, প্রতাপ নারায়ণের সম্পত্তির লোভে। কিন্তু করুণাদেবী বর্তমান থাকতে সে সম্পত্তির উপরে তো আর কারুরই অধিকার নেই। আমরা কাল ঘটনাস্থলে উপস্থিত না থাকলে করুণাদেবীও আজ ইহলোকে বর্তমান থাকতেন না। কি বললেন? চন্দ্রশঙ্কর কাল জমিদার বাড়িতে গিয়েছিল করুণাদেবীকেও ইহলোক থেকে সরিয়ে দিতে। দন্তে দন্তে ঘর্ষণ করে চন্দ্রশঙ্কর বললে, মিথ্যা কথা। আচ্ছা, সত্য মিথ্যা নিয়ে এখন আর মস্ত ঘর্মাক্ত করবার দরকার নেই। চলুন জিতেন বাবু, আমরা আসামিকে নিয়ে এইবারে থানার দিকে যাত্রা করি। জিতেন বাবু মাথা নাড়তে নাড়তে বললেন,
জয়ন্তবাবু, আজ আমাদের তাক লাগিয়ে দিয়েছেন বটে, কিন্তু মামলাটার অনেক জায়গায় এখন পরিষ্কার হলো না। জয়ন্ত হাসতে হাসতে বললে, আপাতত অগ্রসর হন তো, তারপর গাড়িতে যেতে যেতে অপরিষ্কার জায়গাগুলো একেবারে পরিষ্কার খটখটে করে দেবার চেষ্টা করব। চলন্ত মোটরে বসে জয়ন্ত বলতে লাগলো, জিতেনবাবু, প্রতাপ নারায়ণ নিহত হবার আগে এ অঞ্চলে যে 3টে হত্যাকাণ্ড হয়েছিল সেগুলোর জন্য দায়ী কে এখনো আমি সেটা জানতে পারিনি বটে, কিন্তু জমিদার বাড়ির খুনের মামলার সঙ্গে তার যে কোনো সম্পর্ক নেই এটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। সুন্দরবাবুর দৃষ্টিও এদিকে আকৃষ্ট হয়েছিল। তিনিও লক্ষ্য করেছিলেন আগেকার 3টে হত্যাকাণ্ডের সময় খুনি ছিল অত্যন্ত অসাবধান। ঘটনাক্ষেত্রে নিজের হাত আর পায়ের অনেক ছাপ রেখে গিয়েছিল, কিন্তু জমিদার বাড়ির হত্যাকাণ্ডের অপরাধীরা নিজেদের কোনো চিহ্নই রেখে যায়নি, এমনকি আমাদের চোখে ধুলো দিয়ে পরে রক্তমাখা মইখানা পর্যন্ত সরিয়ে ফেলেছিল। এই দুরকম কার্যপদ্ধতির ভেতরে বিভিন্ন প্রকৃতির পরিচয় খুব স্পষ্ট। এক জায়গায় দেখা যায় ঘটনাস্থলে নিজের হাত পায়ের ছাপ পড়ল কি পড়ল না হত্যাকারীরা সেটা গ্রাহ্যের মধ্যেও আনেনি। এর থেকে আরো একটা কথা প্রমাণিত হয়, খুব সম্ভব খুনি মোটেই বুদ্ধিমান নয়, কিন্তু জমিদার বাড়ির হত্যাকাণ্ডে অপরাধীরা রীতিমতো মস্তিষ্ক চালনা করেছে। ঘটনাক্ষেত্রে তারা নিজেদের সমস্ত চিহ্নই বিলুপ্ত করে দিয়ে গিয়েছে। মাটির উপর দিয়ে মই টেনে নিয়ে যাওয়ার যে চিহ্ন অবলম্বন করে আমি জলাভূমিতে গিয়ে হাজির হয়ে সূর্যবাবুর দেহ আবিষ্কার করি, তাও তারা নিশ্চয়ই বিলুপ্ত করে দিত, কিন্তু আমরা অত্যন্ত তাড়াতাড়ি জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলুম বলে সে সময় তারা পায়নি। এখন বুঝে দেখুন, একই হত্যাকারীর পক্ষে 2 জায়গায় 2 পদ্ধতিতে কাজ করা স্বাভাবিক কি না। আপনারও উচিত ছিল এটা আগেই বুঝে দেখা। অপরাধ তত্ত্বের প্রত্যেক বিশেষজ্ঞই জানেন একই অপরাধী কখনো 2 পদ্ধতিতে কাজ করে না। পাশ্চাত্য দেশের গোয়েন্দারা কতবার যে কেবল হত্যা পদ্ধতি দেখেই অপরাধীকে গ্রেপ্তার করেছেন একটু খোঁজ নিলেই জানতে পারবেন। জমিদার বাড়ির খুনের সঙ্গে যে আগের ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই এ বিষয়ে যখন নিশ্চিত হলুম তখন চেষ্টা করলুম মামলাটাকে নতুন দিক দিয়ে দেখতে। প্রথমেই একটা সন্দেহ হলো, জমিদার বাড়ির অতি চতুর হত্যাকারী হয়তো মদনপুরের অন্যান্য রহস্যময় হত্যাকাণ্ডের আড়ালে আত্মগোপন করবার ফিকিরে আছে। মোটামুটি ভাবে দেখলে মনে হয় এখানকার সব হত্যাকাণ্ডই একরকম। হত্যার কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না, হত ব্যক্তির মূল্যবান দ্রব্য হারায় না, হত্যার পর মৃতদেহ হয় অদৃশ্য। ক্রমে আমার এই সন্দেহই দৃঢ় হয়ে উঠল, জমিদার বাড়ির হত্যাকারী নিশ্চয়ই আগেকার খুন 3টের সুযোগ নিয়ে পুলিশকে বিপথে চালাবার চেষ্টা করছে, আর কেবল সেই দিকেই দৃষ্টি রেখে জমিদার বাবু আর তার স্ত্রীর দেহ ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলেছে। নইলে খুনের পর এরকম লাশ চুরির কোনো মানে হয় না। কিন্তু কে এই নতুন হত্যাকারী, তার আসল উদ্দেশ্য কি, এ দুটো প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলুম না। হঠাৎ দৈব হলো আমার সহায়। জলাভূমির ভেতরে পাওয়া গেল সূর্যবাবুর দেহ। সূর্যবাবুকে হত্যা করা হলো কেন? মাথা ঘামিয়ে একটা কারণ পেলুম এই, আমরা যখন তদন্তে নিযুক্ত সূর্যবাবু তখন বাড়িতেই ছিলেন। পুলিশ এসে যে তাকেই খুঁজবে এটা নিশ্চয়ই তার অজানা ছিল না। সে সময় তার পক্ষে বাড়ি থেকে অদৃশ্য হওয়া অত্যন্ত সন্দেহজনক। তবু তিনি তাড়াতাড়ি বাড়ির পেছন দিকে খিড়কির দরজা খুলে ঠিক যেন পালিয়ে গেলেন। কেন? খুব সম্ভব আমরা যখন প্রাথমিক তদন্তে ব্যস্ত সূর্যবাবু তখন দোতলার কোনো ঘরের জানলার সামনে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে হঠাৎ তিনি দেখতে পেলেন বাগানের ভেতর দিয়ে কারা চুপি চুপি একখানা মই টেনে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আরো দেখলেন তাদের সঙ্গে আছে তারই বৈমাত্রেয় ভাই চন্দ্রশঙ্কর, যার থাকবার কথা কলকাতায়। বিপুল বিস্ময়ে দ্রুত পদে নিচে নেমে খিড়কির দরজা খুলে সূর্যবাবু ছুটলেন তাদের পেছন পেছন। তারপর বোধহয় ব্যাপারটা দাঁড়ালো এইরকম, চন্দ্রের কাছে গিয়ে সূর্য করলেন কৈফিয়ত দাবি, চন্দ্র করলে সূর্যকে খুন।
অবশ্য তখন পর্যন্ত চন্দ্র নামধারী কোনো ব্যক্তির অস্তিত্ব আমি জানতুম না। আমার ধারণার ভেতরে ছিল অজ্ঞাতনামা হত্যাকারীরা। পরে সতীশবাবুর মুখে শুনলুম চন্দ্রের কথা। আমাদের গোয়েন্দামন ধা করে পেলে একটা সম্ভাবনার ইঙ্গিত। সূর্য ও তার স্ত্রী হচ্ছেন প্রতাপ নারায়ণের উত্তরাধিকারী। সূর্যবাবুর অবর্তমানে তার সন্তানহীনা স্ত্রী পাবেন সমস্ত সম্পত্তি। তিনি পোষ্যপুত্র নিতে পারেন, নইলে তার মৃত্যু হলে সম্পত্তি যাবে চন্দ্রের হাতে, কারণ সূর্যবাবুর আর কোনো আত্মীয় নেই। চন্দ্রের মাথায় এমন কোনো শয়তানি বুদ্ধি থাকা সম্ভবপর কিনা ভাবতে লাগলুম। অন্তত এটা সত্য হলে এই অদ্ভুত হত্যার একটা উদ্দেশ্য পাওয়া যায়। চন্দ্র কি আগে থাকতে স্থির করে রেখেছিল যে প্রতাপ নারায়ণ ও স্ত্রীকে হত্যা করবার পর সূর্যবাবু ও তার স্ত্রীকে ইহলোক থেকে সরিয়ে দেবে? সূর্যবাবুকে হঠাৎ জলাভূমিতে পেয়ে সে তাকে হত্যা করেছে, তারপর সে কি আক্রমণ করবে করুণা দেবীকেও? ব্যাপারটা প্রথমে খুব সহজ ও স্বাভাবিক বলে মনে হলো না, যদিও আমি জানি প্রথম শ্রেণীর দুরাত্মার পক্ষে কিছুই অসম্ভব নয়। আমার ধারণা সত্য হলে অতঃপর চন্দ্র কি করতে পারে সেটাও আন্দাজ করবার চেষ্টা করলুম। সে নিশ্চয়ই সময় ও সুযোগ নষ্ট করবে না। মদনপুরে বারবার রহস্যময় ও উদ্দেশ্যহীন হত্যাকাণ্ড হচ্ছে। ক্ষেত্র প্রস্তুত। করুণা দেবীও যদি এই সময় নিহত হন এবং তার দেহ খুঁজে না পাওয়া যায়, পুলিশের দৃষ্টি তাহলে চন্দ্রের দিকে আকৃষ্ট হবে না নিশ্চয়ই। আমি ছুড়লুম আধারে ঢিল। রাত্রের অন্ধকারে চন্দ্রের উদয় দেখবার আশায় সদল বলে নিলুম বাগানের ঝোপের ভিতরে আশ্রয়। তার পরের কথা আপনারা সব জানেন। জিতেনবাবু চমৎকৃত হয়ে বললেন, ধন্যবাদ জয়ন্তবাবু, বিচিত্র আপনার দৃষ্টির তীক্ষ্ণতা। সতীশবাবু বললেন, আমি বলি বিচিত্র ওর মস্তিষ্কের সূক্ষ্মতা। কি বলেন মানিকবাবু? মানিক বললে, আমি কিছুই বলি না, সোনা যে সোনা কে না তা জানে। জয়ন্ত হচ্ছে জয়ন্তরী, ওকে আর নতুন সুখ্যাতি করব কি? হাত কড়ি পরে চন্দ্রশঙ্কর এতক্ষণ চুপ করে বসেছিল। সে বললে, একটা অসম্ভব রূপকথা শুনলুম। জয়ন্তবাবুর নামে মানহানির আর ক্ষতিপূরণের মামলা আনব। জয়ন্ত হেসে বললে, উত্তম। গাড়ি থানার সামনে এসে দাঁড়ালো। একজন পুলিশ কর্মচারী সেখানে দাঁড়িয়েছিল। সে বললে, স্যার, জলাভূমির ভেতর থেকে প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীর খণ্ড বিখণ্ড দেহ পাওয়া গিয়েছে। দুদিন পরের সকাল। ডাকবাংলোর বারান্দায় বসে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু। সামনের টেবিলে সাজানো খাবার ও পানীয়, টোস্ট, ডিম আর চা। দুই গ্রাসে দুটো ডিম উদর দেশে প্রেরণ করে সুন্দরবাবু বললেন, মানিক বললে, মানে? আমার পক্ষে দুটো ডিম তো 2 টিপ নস্যির সামিল, আরো গোটা চারেক হলে অন্তত মন্দের ভালো হয়। কাল থেকে চায়ের সঙ্গে আপনাকে দুটো গোটা মুরগির রোস্ট দিতে বলবো। ওটা হবে অধিকন্তু। আমি কি অতটা বাড়াবাড়ি করতে বলেছি ভায়া? জয়ন্ত নিজের ডিমের থালাখানা সুন্দরবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, আজ আমার খিদে নেই, আরো দুটো ডিম আপনি গ্রহণ করুন। মানিক বললে, আমার কিন্তু খিদে আছে, আমি জয়ন্তর মতো উদার হতে পারবো না। সুন্দরবাবু বললেন, কে তোমার কাছে ভিক্ষে চায়? এই তো আপনি বললেন আরো 4টে ডিম ভক্ষণ করতে চান, নিশ্চয়ই আমাদের থালার দিকেই আপনার দৃষ্টি ছিল। না, কখনো নয়, অন্তত তোমার থালার খাবার আমার পক্ষে গোমাংস। তাহলে আপনি স্বীকার করছেন যে জয়ন্তের থালার দিকে আপনার দৃষ্টি ছিল? মানিকের কথা যেন শুনতে পাননি, এমনই ভাব দেখিয়ে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, আর আমার এখানে থাকবার স্বাদ নেই। কেন? তুমি জমিদার বাড়ির মামলার কিনারা করেছো বটে, কিন্তু যে জন্যে আমরা এখানে এসেছি
সেই আসল মামলার তো কিছুই হলো না। আর কতদিন এখানে বসে বসে আজে বাজে লোকের মুখ নাড়া সহ্য করব? ব্যস্ত হবেন না সুন্দরবাবু। ঠিক এই সময় সেখানে এসে দাঁড়ালেন জিতেন বাবু। তার মুখ চোখ উত্তেজিত। কি খবর? আবার নতুন কাণ্ড? অর্থাৎ মদনপুরের হত্যাকারী আবার দেখা দিয়েছে? আবার খুন? লাশ উধাও? না, অতটা নয়। তবে এবারে সে খুন করতে পারেনি। তবে সে কি করেছে? খুনের চেষ্টা। ভালো করে বুঝিয়ে বলুন। আসন গ্রহণ করে জিতেন বাবু বললেন, শুনুন, হরিহরবাবু এখানকার একজন অবস্থা সম্পন্ন গৃহস্থ। কাল রাত্রে হত্যাকারী তারই বাড়িতে গিয়ে হানা দিয়েছিল। সে যে হত্যাকারী তার প্রমাণ কি? হরিহরবাবুর কথা শুনলে এই বিষয়ে কোনো সন্দেহ থাকে না। হরিহরবাবু কি বলেছেন? গোড়া থেকে শুনুন। জানেন তো, উপর উপর এইসব কাণ্ডের জন্য আজকাল মদনপুরের গৃহস্থরা রাত্রেও সজাগ হয়ে থাকে। রাত্রে কোথাও খুট করে একটা শব্দ হলেই তারা চমকে না উঠে পারে না। কাল রাত প্রায় ৩টার সময় হঠাৎ কি একটা উচ্চ শব্দে হরিহরবাবুর ঘুম ভাঙে। তিনি সাহসী লোক, শিকারের শখ তার ১৬ আনা, প্রায় শিকার করতে যান, বাড়িতে বন্দুকও আছে। তাড়াতাড়ি বন্দুক নিয়ে তিনি দোতলার বারান্দায় এসে দাঁড়ান। চাঁদ তখন অস্তে গিয়েছিল, কিন্তু বারান্দায় জ্বলছিল একটা হেরিকেন লণ্ঠন। বারান্দায় এসেই হরিহরবাবুর মনে হলো সিঁড়ির উপরে যেন কার পায়ের শব্দ হচ্ছে, যেন কেউ সন্তর্পণে উপরে উঠছে। শব্দ এত মৃদু যে অন্য কেউ হলে হয়তো শুনতেই পেত না, কিন্তু হরিহরের কান হচ্ছে শিক্ষিত শিকারীর কান। বারান্দার ধারে গিয়ে হরিহরবাবু সিঁড়ির দিকে করলেন দৃষ্টিপাত। লণ্ঠনের আলো সিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি বটে, কিন্তু তারই আলোর আভায় সেখানকার অন্ধকার ঘন হতে পারেনি। ভালো করে না হোক আবছায়ার মতো দেখা গেল একটা মূর্তি সিঁড়ি বেয়ে ওপরে উঠছে ধীরে ধীরে। মনে হলো মানুষেরই মূর্তি, কিন্তু সে সোজা হয়ে উপরে উঠছিল না, উঠছিল হাত ও পায়ের সাহায্যে সিঁড়ির উপরে লম্বমান হয়ে। চতুষ্পদ জন্তুরা ঠিক সেইভাবে সোপান অতিক্রম করে, কিন্তু মূর্তিটা যদি মানুষ না হয় তবে সেটা কি জন্তু তাও বোঝা যাচ্ছিল না। কিন্তু জন্তুটা যে খুব বড় সে বিষয়ে সন্দেহ নেই। হরিহরবাবুর মনে সন্দেহ হলো মূর্তিটা মানুষেরও নয়, জন্তুরও নয়। সে কোনো ভৌতিক দুঃস্বপ্নের অস্পষ্ট ছায়া। তিনি সাহসী হলেও তার বুকের ভেতরে জাগলো কেমন এক আতঙ্ক। তবু প্রায় আচ্ছন্ন অবস্থাতেই কোনো রকমে তিনি বন্দুক তুললেন এবং ঘোড়া টিপে দিলেন। বন্দুকের প্রচন্ড চিৎকারের সঙ্গে সঙ্গেই মূর্তিটাও গর্জন করে উঠল। সে গর্জন নাকি অত্যন্ত ভয়াবহ, শুনলে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায় বরফের মতো, এবং সেরকম গর্জন নাকি কোনো মানুষেরই কণ্ঠ থেকে বেরুতে পারে না। তা হচ্ছে একেবারেই অমানুষিক। মূর্তিটা বিদ্যুৎ বেগে সিঁড়ির নিচের দিকে সুদীর্ঘ একটা লম্ফ ত্যাগ করলে ধূপ করে একটা শব্দ হলো। তারপর সব চুপচাপ। রাত্রে হরিহরবাবু আর নিচে নামতে ভরসা করেননি, তবে এটুকু বুঝতে পারলেন লক্ষ্য ব্যর্থ হয়েছে। আজ খুব ভোরে উঠে নিচে নেমে তিনি দেখেছেন তার বাড়ির সদর দরজা খোলা। কার প্রচন্ড ধাক্কায় তার খিল গিয়েছে ভেঙে। এই তো ব্যাপার জয়ন্তবাবু। এখন এই ঘটনা থেকে আমরা কি বুঝব? জয়ন্ত ধীরে ধীরে বললে, একটা কথা বেশ বোঝা যাচ্ছে। কি? মূর্তিটা পালিয়ে গেছে বন্দুকের ভয়ে। তা থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় সে আগ্নেয়াস্ত্রের মহিমা জানে। কিন্তু এ প্রমাণ পেয়ে আমাদের লাভ কি? আমরা জানতে চাই সে মানুষটা জন্তু না ভূত। ভূতের কথা বাদ দিন, ভূত বন্দুক বা কামানকে ভয় করবে কেন? যারা ভূত মানে তারা তো বলে ভূত হচ্ছে অশরীরী।
মানলুম সে ভূত নয়, কিন্তু তবু তো হালে পানি পাচ্ছি না। আমি অথই জলে। সুন্দরবাবু বিস্ফারিত চোখে বললেন, বাবা, এই ডাকবাংলোটার চারিদিকেই মাঠ আর জঙ্গল। কোনোদিন হয়তো এর উপরেই সেই না মানুষ না জন্তুটার দৃষ্টি পড়তে পারে। জানলা দরজার বাধা তার কাছে বাধাই নয়। আমি যে কি করব বুঝতেই পারছি না। মানিক বললে, উপবাস করে রোগা হবার চেষ্টা করুন সুন্দরবাবু। শুনেছেন তো, ওই মূর্তিটার লোভ হচ্ছে মানুষের দেহেরই উপরে। আপনার এই একটিমাত্র নধর দেহ, মাংস আছে 3-3টে নরদেহের মতন। আপনার দেহ একবার মাত্র নিরীক্ষণ করলে মূর্তিটার জঠরানল জ্বলে উঠতে পারে দাউ দাউ করে। সুন্দরবাবু বললেন, থামো বাপু, তুমি আর ফোড়ন দিও না। ভাত দেবার কেউ নন, কিল মারবার গোসাই। তুমি হচ্ছ তাই। জয়ন্ত আর কোনো কথাই বললে না। কি যেন ভাবতে লাগলো অত্যন্ত গম্ভীর মুখে। দিন কয় সব চুপচাপ। মদনপুরের হত্যাকারীর আর কোনো পাত্তা নেই। কেউ কেউ বললে হরিহরবাবুর বন্দুকের গুলিতে সে আহত হয়েছে, কিন্তু হরিহরবাবু সে কথা মানেন না। বলেন, সে জখম হলে ঘটনাস্থলে রক্তের দাগ থাকত, আমার গুলি তার গায়ে লাগেনি। তবে বন্দুকের ধমক খেয়ে সে বোধহয় ভয় পেয়েছে, হয়তো কিছুকাল আর এ পথ মারাবে না। হত্যাকারী দেখা দিক আর নাই দিক, কিন্তু যে রহস্য, সে রহস্যই থেকে গেল। কেন সে অকারণে এমন খুন আর লাশ চুরি করতে চায়? সে কে? কোথা থেকে আসে? কোথায় অদৃশ্য হয়? মাঝে মাঝে মনে হয় সে হচ্ছে নরখাদক হিংস্র জন্তু। মুন্ডহীন দুটো মৃতদেহের কণ্ঠদেশে অস্ত্রাঘাতের চিহ্ন নেই, কিন্তু ধারালো দাঁতের দাগ পাওয়া গিয়েছে। হরিহরবাবু তাকে চতুষ্পদ জন্তুর মতো সিঁড়ি দিয়ে উঠতে দেখেছেন। তার গর্জন যারাই শুনেছে তারাই বলেছে অমানুষিক। কিন্তু ঘটনাস্থলে পাওয়া যায় জন্তুর নয়, মানুষের হাত পায়ের দাগ। সে গায়ের জোরে দরজা ভেঙে বা জানলার লোহার গরাদ দুমড়ে বার করে নিয়ে লোকের বাড়িতে ঢোকে। নরখাদক জন্তুরা এভাবে গৃহস্থের বাড়িতে হানা দিয়েছে বলে শোনা যায় না। কিন্তু পৃথিবীতে এমন মানুষ কে আছে দাঁত দিয়ে কামড়ে যে নরমুণ্ডকে দেহ থেকে বিচ্ছিন্ন করে? এই অদ্ভুত হত্যাকারীর মনুষ্যত্ব বা পশুত্ব দুই প্রমাণ করবার উপায় নেই। তাকে ভূত বলে মানলে অনেকগুলো প্রশ্নের নিশ্চিত বা অনিশ্চিত উত্তর পাওয়া যায়, কারণ প্রেতের আকৃতি বা প্রকৃতি সম্বন্ধে কারোর কোনো সঠিক ধারণা নেই। ভূতের মূর্তি নাকি যে কোনো রকম হতে পারে, আর সে নাকি করতে পারে যে কোনো রকম অলৌকিক কাজ। কিন্তু বেশি লোকের ভিড় দেখলে বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে টেনে লম্বা দেয়, কে কবে শুনেছে এমন ভীরু ভূতের কথা? সুন্দরবাবু বললেন, মাথাকে অনেক খাটিয়ে আর ঘামিয়ে আমি একটা সিদ্ধান্তে এসে হাজির হয়েছি। মানিক বললে, বলেন কি? আমি তোমাকে কিছুই বলছি না, আমার বক্তব্য আমি জয়ন্তকে শোনাতে চাই। জয়ন্ত বললে, শোনান। মানুষ হয়েও জন্তুর মতো ব্যবহার করতে পারে কে? পাগল। ঠিক, এ সবই হচ্ছে কোনো ভীষণ উন্মত্তের কীর্তি। ও কথা একবার আমারও মনে হয়েছে, কিন্তু ওর উপরে আমি কিছুতেই জোর দিতে পারছি না। কেন? এই সব হত্যাকাণ্ডে যুক্তি না থাকতে পারে, কিন্তু পাগলামিরও কোনো লক্ষণ নেই। কিরকম? প্রত্যেক ক্ষেত্রেই হত্যাকারী একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করেছে। পাগল কোনো নির্দিষ্ট পদ্ধতির ধার ধারে না। সুন্দরবাবু চুপ করে রইলেন। মানিক বললে, সুন্দরবাবু, অকারণেই আপনার মাথা ঘেটে আর ঘেমে মরল। আহা বেচারি, আসুন পাখার বাতাস দিয়ে তাকে একটু ঠান্ডা করি। মানিক পাখার দিকে হাত বাড়ালে রেগে গজগজ করতে করতে ঘরের বাইরে চলে গেলেন সুন্দরবাবু। একজন চৌকিদার এসে জয়ন্তের হাতে দিলে একখানা চিঠি। জিতেনবাবু লিখেছেন, জয়ন্তবাবু, গত রাত্রে আবার হত্যাকারীর আবির্ভাব হয়েছিল। এবারে সে খালি হাতে ফিরে যায়নি। আবার এক হতভাগ্য মারা পড়েছে
আর তার দেহ হয়েছে অদৃশ্য। এখনই আমি ঘটনাস্থলে যাত্রা করব। আমার সঙ্গে যাবার জন্য আপনাদেরও আহ্বান করছি। ইতি জিতেন বাবু। পত্র পাঠ করে জয়ন্ত বললে, যাক, এবারে আর পরের মুখে ঝাল খেতে হবে না। মানিক বললে, এ কথা কেন বলছো? মদনপুরের হত্যাকারী প্রথম যে 3টে খুন করেছিল তার কাহিনী আমরা পাঠ করেছি খবরের কাগজে, বাকি কথা শুনেছি পুলিশের মুখে। আমরা ঘটনাস্থল হাতে নাতে পরীক্ষা করবার সুযোগ পাইনি। ঘটনাস্থলের সঙ্গে চাক্ষুষ পরিচয় না থাকলে গোয়েন্দাকে কাজ করতে হয় অন্ধের মতো। আর ঘটনার অনেক দিন পরে ঘটনাস্থলে গেলেও বিশেষ কোনো ফল হয় না। এই জমিদার বাড়ির মামলাটাই দেখো, আমরা যদি যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে হাজির না হতুম তাহলে কোনো সূত্রই দেখতে পেতুম না। অপরাধীও হয়তো ধরা পড়তো না। চন্দ্রশঙ্কর হতো আজ প্রতাপ নারায়ণের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী। তাহলে এবারে তুমি অন্ধরাত্রির পর সূর্যোদয় দেখবার আশা করছো? অতটা না হোক, একটা কিছু আশা করছি বটে। নাও এখন ওঠো, সুন্দরবাবুকে ডাকো। সুন্দরবাবু, ও সুন্দরবাবু! বারান্দা থেকে কর্কশ জবাব এলো। বাক্যিবানে জ্বালিয়ে মেরে আবার আমাকে ডাকাডাকি কেন? আরে মশাই, আবার একটা খুন হয়েছে, আমাদের এখনই ঘটনাস্থলে যেতে হবে। তা যাও না তোমরা, আমার মতো ছাই ফেলতে ভাঙাগুলোকে নিয়ে টানাটানি কেন? বাপরে, তাও কি হয়? আপনি সঙ্গে না থাকলে আমাদের ঘটে বুদ্ধি সরবরাহ করবে কে? আসুন আসুন, ক্রোধ সম্বরণ করুন। ঘটনাস্থলের দিকে অগ্রসর হতে হতে জিতেন বাবু বললেন, এবারে খুন হয়েছে এক বিদেশি ভিখারি। কাল সন্ধ্যার সময় সে এক গৃহস্থের বাড়িতে ভিক্ষা চেয়ে কিছু খাবার পায়, তাই খেয়ে সেই বাড়িরই বাইরেকার রোয়াকে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। সকলে তাকে সেখানে শুতে মানা করে, বিপদের কথাও বলে। সে কিন্তু কারুর মানা মানেনি। বোধহয় ভেবেছিল মিথ্যা ভয় দেখিয়ে সকলে তাকে সেখান থেকে তাড়াবার ফিকিরে আছে। তারপর গভীর রাত্রে বিকট আর্তনাদে বাড়ির সকলের ঘুম যায় ছুটে। একটা মানুষ চিৎকার করে বলছে, রক্ষা করো, রক্ষা করো। তারপরই শোনা গেল একটা জন্তুর হিংস্র গর্জন। তারপর মানুষ বা জন্তু আর কারুরই সাড়া পাওয়া গেল না। বাড়ির একজন লোক কৌতূহল দমন করতে না পেরে ছাদে গিয়ে উঠল। কাল চতুর্দশীর রাত গিয়েছে, চারিদিকে ছিল ধবধবে চাঁদের আলো। লোকটি ছাদের ধারে গিয়ে দেখল খানিক তফাতে একটা মিশকালো চতুষ্পদ জন্তু মানুষের দেহের মতো কি একটা জিনিস মুখে করে কামড়ে ধরে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সেটা কি জন্তু? চাঁদের আলো ছিল বটে, কিন্তু দূর থেকে জন্তুটাকে চেনা যায়নি। জন্তুটা কত বড় তাও বোঝা যায়নি। এইটুকু শুনেছি, জন্তুটা নাকি চিতাবাঘের চেয়ে ছোট নয়। সে 4 পায়ে ভর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু এও শুনলুম চিতাবাঘ যেমন করে হাঁটে তার হাঁটুনি নাকি তেমন ধারা নয়। তারপর তারপর আর বলবার কথা বেশি নেই। জন্তুটা চলে যায় মদনপুরের পূব প্রান্তরের দিকে। এই আমরা ঘটনাস্থলে এসে পড়েছি। এই বাড়ির ওই রোয়াকের উপরেই ভিখারিটা শুয়েছিল। দেখুন জয়ন্তবাবু, রোয়াকের উপরে আর তলায় কত রক্ত জমাট বেঁধে আছে। এই দেখুন হত্যাকারীর হাতের আর বিকৃত পায়ের ছাপ। এ তো জন্তুর হাত পায়ের চিহ্ন নয়, না, মানুষের। এই দাগগুলোই তো আমাদের মাথা একেবারে গুলিয়ে দিয়েছে। দেখা দেয় জন্তু, গর্জন করে জন্তু, কিন্তু রেখে যায় মানুষের হাত পায়ের ছাপ। এই কিরকম অলৌকিক কাণ্ড! জয়ন্ত মাটির উপরে হেঁট হয়ে পড়ে এক মনে হাত ও পায়ের চিহ্নগুলো পরীক্ষা করতে লাগলো। সুন্দরবাবু আর একবার মাথা খাটাবার এবং ঘামাবার চেষ্টা করলেন। বললেন, জয়ন্ত, আজ্ঞে, আমার কি সন্দেহ হয় জানো? কি? কোনো মানুষই জন্তুর ছদ্মবেশ পরে আর জন্তুর মতো হেঁটে এইসব খুন করছে। কেন? পুলিশের চোখে ধুলো দেবে বলে,
আবার কেন? মানলুম, কিন্তু মৃতদেহগুলো নিয়ে সে কি করে বলুন দেখি? সে টাকা কড়ি চায় না, তার লোভ কেবল মৃতদেহের উপরে। কেন? সুন্দরবাবু জবাব খুঁজে পেলেন না। জয়ন্ত দাঁড়িয়ে উঠে বলল, জিতেনবাবু, কাল যিনি জন্তুটাকে সচক্ষে দেখেছিলেন তিনি এখানে হাজির আছেন? পুলিশের আগমনের সঙ্গে সঙ্গে সেখানে জনতার সৃষ্টি হয়েছিল। জিতেনবাবুর ইঙ্গিতে একটি ভদ্রলোক এগিয়ে এলেন। জয়ন্ত শুধলে, আপনি কাল যে জন্তুটাকে দেখেছিলেন সেটা চিতাবাঘের মতো বড়, কিন্তু চিতাবাঘ নয়। আমার তো তাই বিশ্বাস। এমন বিশ্বাসের কারণ? তার চালচলন চিতাবাঘের মতন নয়। আপনি চিতাবাঘ দেখেছেন? অনেকবার। কোন কোন জাতের কুকুরও চিতাবাঘের মতো বড় হয় জানেন? জানি, কিন্তু সে জন্তুটা কুকুরও নয়। তবে সেটা কি হতে পারে? জানি না, আমি তাকে স্পষ্ট দেখতে পাইনি। তার লেজ আছে? থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। সে এখান থেকে কত দূরে ছিল? হাত তুলে একটা জায়গা দেখিয়ে দিয়ে ভদ্রলোক বললেন, ওইখানে। যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত মাটির দিকে তাকিয়ে বললে, ধুলোর উপর দিয়ে একটা রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। এই চিহ্ন ধরে যে কোনো শিশুও অগ্রসর হতে পারে। আসুন সবাই, আমরাও অগ্রসর হই, দেখা যাক জন্তুটা কোথায় গিয়েছে। রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়ার দাগ মদনপুরের প্রান্ত ছাড়িয়ে প্রান্তরের ওপরে গিয়ে পড়ল। তারপর সেই দাগ চলে গিয়েছে পূর্ব দক্ষিণের অরণ্যের দিকে। সকলে জয়ন্তের পেছনে পেছনে অরণ্যের দিকে এগিয়ে গেল। অরণ্য, সেখানেও রক্তের দাগ। আরো খানিক এগিয়ে দেখা গেল দাগটা প্রবেশ করেছে মস্ত একটা ঝোপের ভেতরে। জয়ন্ত বাহির থেকেই ঝোপটার ভেতরে উকিঝুঁকি মারলে। ঝোপের উপরে হাতের লাঠি দিয়ে বার কয়েক আঘাত করলে। জিতেনবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি কি মনে করেন জন্তুটা ওই ঝোপের ভেতরে আশ্রয় নিয়েছে? তাই মনে করেছিলুম বটে, কিন্তু সে এখানে নেই। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি আগে ঝোপের ভেতরটা দেখে আসি। মানিক বললে, কিন্তু খুব সাবধান। জয়ন্ত হামাগুড়ি দিয়ে ঝোপের ভেতরে গিয়ে ঢুকল। মিনিট খানেক পরে আবার ঝোপের বাইরে ফিরে এলো সেইভাবেই। মুখ তার গম্ভীর। মানিক বললে, কি দেখলে? বিভৎস দৃশ্য। হ্যাঁ, ঝোপের ভেতরে রয়েছে একটা আধখানা খাওয়া মানুষের দেহ। এদিকে ওদিকে ছড়ানো আছে মাংসহীন হাড়ের টুকরো আর নাড়ি ভুড়ি। জন্তুটা এখানে নেই। সুন্দরবাবু বললেন, ওই জন্তুটা মানুষ মারে মাংস খাবার জন্যে। জিতেনবাবু ঝোপের দিকে অগ্রসর হচ্ছিলেন। জয়ন্ত বললে, ওদিকে যাবেন না। কেন? সেই জন্তু বা কিম্ভূত কিমাকার জীবটা আবার ওই ঝোপে ফিরে আসবে। কি করে জানলেন? ধরুন বাঘের কথা, কোনো জীব বধ করে একদিনে সে তার সবটা খেতে পারে না, বাকি অংশটা পরে খাবে বলে ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে রেখে যায়। আমার বিশ্বাস এই জন্তুটাও তাই করেছে। এখানে যখন আধখানা খাওয়া মৃতদেহ লুকিয়ে রেখে গিয়েছে, সে আবার এখানে আসবে। খুব সম্ভব আজ রাতেই। আমি চাই ঝোপের ভেতরটা যেমন আছে তেমনই থাক। সে যেন সন্দেহ করতে না পারে ওখানে বাইরের কেউ এসেছিল। এখন আমাদের কি কর্তব্য? ঝোপের পাশেই রয়েছে ওই প্রকাণ্ড বট গাছটা। তাড়াতাড়ি লোকজন নিয়ে এসে জনাচারেক মানুষ বসতে পারে এমন একটা মাচান তৈরি করে ফেলুন ওই গাছের ডালে। আজ আমাদের ওইখানেই রাত্রিবাস করতে হবে নাকি? নিশ্চয়ই। ওই জন্তুটা কি তা জানতে পারলে মদনপুরের সমস্ত হত্যা রহস্য পরিষ্কার হয়ে যাবে। সুন্দরবাবু বিড়বিড় করে বললেন, সারলে রে, জয়ন্ত আমাকেও দেখছি ছাড়বে না। আমার এই বিপুল বপু আর ওই উঁচু গাছের মচমচে মাচান, সর্বনাশ। পূর্ণিমার রাত্রি।
মদনপুরের ধু ধু প্রান্তর ভেসে যাচ্ছে আজ জ্যোৎস্নার বন্যায়। সেখান দিয়ে যেন যে কোনো মুহূর্তে সাদা ঘোড়া ছুটিয়ে আসতে পারে রূপকথার পরম সুন্দর রাজকুমার। কিন্তু তারই প্রান্তে দেখা যাচ্ছে যে বিশাল অরণ্য, তার মধ্যে ঢুকলে পূর্ণিমাকে আর পাওয়া যায় না পরিপূর্ণ রূপে। তবে সেখানেও দেখা যায় আর এক রূপের ছবি। সেখানে চন্দ্রকিরণ খেলে অন্ধকারের সঙ্গে লুকোচুরি। সেখানে আলো আর আধার দেখায় যেন আশা আর নিরাশার ছন্দর। কিন্তু সেখানে খালি রূপের ছবি নয়, কানের কাছে ধরা দেয় যে অভাবিত শব্দময় জগৎ, তার সঙ্গে সঙ্গীতের সম্পর্ক অল্প। সাপ করে ফোঁস, হিংস্র জন্তু করে বুভুক্ষু চিৎকার, আক্রান্ত জীব করে অন্তিম আর্তনাদ। যেখানেই অন্ধকার সেখানেই মনে হয় ভয়াবহ মৃত্যুদূতরা গোপনে বসে ষড়যন্ত্র করছে জীবনের বিরুদ্ধে। তার উপরে আছে গহন রাত্রির রোমাঞ্চকর রহস্যময় ভাষা, যা কানে শোনা যায় না, অনুভব করতে হয় প্রাণে প্রাণে। বটগাছের মাচানের উপরে আছে 4 মূর্তি: জয়ন্ত, মানিক, জিতেনবাবু ও সুন্দরবাবু। কারুর মুখেই টু শব্দটি নেই। প্রত্যেকেই বসে আছে স্থির পাথরের পুতুলের মতো। প্রত্যেকেরই দৃষ্টি নিবদ্ধ নিচেকার মস্ত ঝোপের দিকে। যে কোনো সময় ওখানে যে আশ্চর্য দৃশ্যের অবতারণা হতে পারে, তার জন্যে যেন রুদ্ধশ্বাসে প্রস্তুত হয়ে আছে সকলেই। এভাবেই কেটে গেছে প্রায় 3 ঘন্টা। সুন্দরবাবুর মনে হয়েছে এই 3 ঘন্টা যেন 3 যুগ। এখানে আছে আবার সেই পাজির পাঝারা মশার দলের সঙ্গে নতুন নতুন জাতের অজানা কীটপতঙ্গ। তাদের অনেকেই কামড়ায় তো বটেই, তার উপরে আবার সুবিধা পেলে নাক আর কানের ছেদায় ঢুকে পড়তেও ছাড়ে না। কানে পোকা ঢুকলে কান ভো ভো করে বটে, বাইরে তা শোনা যায় না। কিন্তু নাকের ভিতরে কেউ অনধিকার প্রবেশ করলে মানুষ কি না হেঁচে কিংবা সশব্দে ফ্যাচ ফ্যাচ না করে থাকতে পারে? এরই মধ্যে সুন্দরবাবু 3 বার জোরে হেঁচে ফেলেছেন এবং সশব্দে ফ্যাচফোচ করেছেন অন্তত 6 বার। নিচের ঝোপটার উপরে এতক্ষণ খানিকটা চাঁদের আলো জেগেছিল, এখন তা সরে গেল ধীরে ধীরে। ঝোপটা এখনো দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। হঠাৎ দুটো ছোট জানোয়ার সভয়ে শুকনো পাতা মরমরিয়ে বেগে পালিয়ে গেল। জয়ন্ত ভাবতে লাগলো, ওরা পালিয়ে গেল কাকে দেখে? প্রশ্নের উত্তর পাওয়া গেল অবিলম্বেই। কিছু দূরে ছিল চাঁদের আলোয় উজ্জ্বল খানিকটা জায়গা। আচম্বিতে সেই আলোকমণ্ডলের ভেতর দিয়ে মূর্তিধারী জীবন্ত অভিশাপের মতো ঘোর কৃষ্ণবর্ণ কি একটা বৃহৎ জন্তু প্রচণ্ড তীব্র গতিতে বড় ঝোপটার দিকে ছুটে এলো। ঝোপ থেকে একটু তফাতে এসে মূর্তিটা যে স্থির হয়ে দাঁড়ালো, এটুকুও বেশ বোঝা গেল। দুটো কটমটে বন্য ও দপদপে চক্ষু বটগাছের ওপর দিকে তাকিয়ে আছে। তার দেহ প্রায় অদৃশ্য, কিন্তু দৃশ্যমান জ্বলন্ত চক্ষু। জয়ন্ত বুঝলে জন্তুটা তাদের আবিষ্কার করে ফেলেছে। সে তাড়াতাড়ি বন্দুকটা তুলে ধরলে। জন্তুটা একবার চাপা গর্জন করলে, তারপর এক লাফ মেরে ফিরে আবার সেই আলোকমণ্ডলের ভেতর দিয়ে পালাবার চেষ্টা করলে তীর বেগে। জয়ন্ত এরই জন্য প্রস্তুত হয়েছিল। তার বন্দুক হুঙ্কার দিয়ে উঠল তৎক্ষণাৎ, এবং সঙ্গে সঙ্গে একটা আকাশ ফাটানো বন কাঁপানো অমানসিক চিৎকার করে জন্তুটা মাটির উপর আছড়ে পড়ল। 2-1 বার ছটফট করলে, তারপরই একেবারে আড়ষ্ট। আরো নিশ্চিত হবার জন্য জয়ন্ত তার নিশ্চেষ্ট দেহটা লক্ষ্য করে আবার একবার বন্দুক ছুড়লে, কিন্তু মূর্তি আর নড়ল না। জয়ন্ত গাছ থেকে নামতে নামতে বললে, জিতেনবাবু, আপনারাও আসুন। সবাই আলোকমণ্ডলের কাছে গিয়ে দাঁড়ালো। সকলেরই দৃষ্টি বিপুল বিস্ময়ে স্তম্ভিত। ওটা কিসের মূর্তি? মানুষের না জন্তুর? টর্চের আলোতে দেখা গেল তার সর্বাঙ্গ মানুষের মতন বটে, কিন্তু মনুষ্যত্ব নাই তার কোথাও। সমস্ত দেহটাই
লম্বা লম্বা কালো লোমে আচ্ছন্ন, মাথায় জট পাকানো দীর্ঘ রুক্ষ চুল, কর্কশ ও বৃহৎ দাড়ি গোফে মুখখানা প্রায় ঢাকা, বোজা চোখ দুটো দেখা যাচ্ছিল না, নাসারন্ধ্র অস্বাভাবিক রূপে স্ফীত, পশু ভাবপূর্ণ পুরু পুরু ফাঁক করা ওষ্ঠাধরের ভেতর থেকে বড় বড় হিংস্র ও বিবর্ণ দাঁতগুলো দেখা যাচ্ছে। পৃথিবীর কোনো মানুষেরই দাঁত ওরকম হয় না। হাতের ও পায়ের আঙ্গুলেও অত্যন্ত লম্বা ও ধারালো নখ, পায়ের চেটেও বিকৃত। এরকম পা নিয়ে কেউ মানুষের মতন সোজা হয়ে মাটির ওপর দিয়ে হাঁটতে পারে না। এ যেন অর্ধ মানব ও অর্ধ পশুর দেহ। সকলের আগে কথা কইলে মানি, বললে, গুলি খেয়ে এই মূর্তিটা যখন চেঁচিয়ে উঠেছিল তখন আমার মনে হয়েছিল যেন একটা নেকড়ে বাঘ চিৎকার করছে। জয়ন্ত বললে, ঠিক বলেছ মানিক, আমারও বিশ্বাস এ হচ্ছে নেকড়ে মানুষ। জিতেনবাবু বললেন, নেকড়ে মানুষ আবার কি? নেকড়ে বাঘের দ্বারা পালিত মানুষ। তাও আবার হয় নাকি? এদেশের সংবাদপত্রে এমনকি মাসিক পত্রিকাতেও এইরকম সব নেকড়ে মানুষের বিবরণ আর ছবি বার কয়েক প্রকাশিত হয়েছে। একটি নেকড়ে মানুষের ফটোও আমার কাছে আছে, তবে সে পুরুষ নয়, মেয়ে। রাঁচি অঞ্চলের বনে তাকে পাওয়া যায়। এক পাদ্রী সাহেব তাকে পালন করেন। আশ্চর্য ব্যাপার? কিছুই আশ্চর্য নয়। হয়তো নেকড়ে বাঘিনীর বাচ্চাগুলো কোনো গতিকে মারা গিয়েছিল, তারপর খুব শিশু অবস্থায় এই মানুষটাকে সে চুরি করে নিয়ে যায়। নেকড়েদের মনুষ্য শিশু চুরি করার বদ অভ্যেসও আছে। তারপর যে কোনো কারণেই হোক, নেকড়ে মায়ের প্রাণে মায়া বা স্নেহের উদ্রেক হয়। শিশুকে সে বধ না করে প্রথমে নিজের দুগ্ধ দিয়ে পরে শিকার করা জীবজন্তু খাইয়ে পালন করে। নেকড়ের সঙ্গে থেকে থেকে এই মানুষটাও ক্রমে নেকড়ে ভাবাপন্ন হয়ে ওঠে। আফ্রিকায় একবার একটি মানুষের মেয়েকে পাওয়া গিয়েছিল। তাকেও শিশু বয়সে চুরি করে পালন করেছিল গরিলারা, আর তারও প্রকৃতি হয়ে গিয়েছিল গরিলাদের মতোই। এই মাস কয়েক আগেই সংবাদপত্রে আর মাসিক পত্রিকায় একটি হরিণ মানুষের ছবি আর বিবরণ বেরিয়েছে। আপনারা দেখেননি? সে বাস করত বনের হরিণদের সঙ্গে। হঠাৎ ধরা পড়েছে বলেই আমরা তার কথা জানতে পেরেছি। জিতেনবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, অদ্ভুত এই পৃথিবীর রহস্য। আমরা কতটুকু খবরই বা রাখতে পারি। যাক, নেকড়ে মানুষ আর ইহলোকে নেই। মদনপুরের বাসিন্দারা এইবারে হাঁপ ছেড়ে বাঁচবে। সুন্দরবাবু বললেন, আমিও বাঁচলুম। আর আগডালে মগডালে মাচানে বসে কীটপতঙ্গদের খোরাক হতে হবে না। বাব্বা। মানিক বললে, আবার বাব্বা কেন সুন্দরবাবু? আপনার সুবিখ্যাত শব্দটি উচ্চারণ করে এখন মধুরেণ সমাপয়েত করতে আজ্ঞা হোক। সুন্দরবাবু হাসতে হাসতে বললেন, অবশ্যই অবশ্যই। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।